খবরদার, আমাকে ছোঁয়ার চেষ্টা করলে এই ছুরি দিয়ে এক কোপে বুক এফোর ওফর করে দেব। আয়ান ঘরের দরজা বন্ধ করতেই নদী এমনভাবে চেঁচিয়ে ওঠে। আয়ান নদীর হাতে ছুরি দেখে প্রথমে চমকে যায়, কিন্তু সে নিজেকে মুহূর্তেই সামলে নেয়। সে ভালো করে লক্ষ্য করে দেখে বিছানার মাঝখানে বসে থাকা নদীর চোখে আগুন। বেনারসি পরা থাকলেও তার ভঙ্গিতে কোনো লাজ নেই, আছে কেবল কঠিন জেদ। ছুরি নামিয়ে রাখুন। আপনার কাছে আসার, আপনাকে ছোঁয়ার কোনো শখ আমার নেই। তোকে বিশ্বাস করব কেন? বিয়ে করে যে বরের অধিকার ফলাবি না তার গ্যারান্টি কি? বিশ্বাস আমাকে করতে হবে। আর রুচি এতটাও জঘন্য নয় যে কোনো গুন্ডি টাইপের মেয়েকে সোহাগ করতে যাব। আয়নের এই কথাটা নদীর মনে খুব আঘাত করে, কিন্তু সে নিজের চরিত্রের উপরে থাকা খোলস পরিবর্তন করে না। আগের মতো জেদি কণ্ঠে বলে, ফালতু কথা। নিশ্চয়ই বাইরে কি বন্ধুদের থেকে বুদ্ধি নিচ্ছিলি যে গুন্ডি টাইপের আপুকে কিভাবে আদর করবি, তাই না? এই গুন্ডি আপুর সঙ্গে প্রথম রাত কাটানোর আগে মানসিক প্রস্তুতি নিচ্ছিলি, তাই তো? সত্যি করে বল। নদীর কথাই পাত্তা না দিয়ে আয়ন ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। এই গুন্ডি টাইপের মেয়ের সাথে তার তর্ক করার কোনো ইচ্ছে নেই। আয়ন ওয়াশরুমে যেতেই নদীর হাতের ছুরিটা নামিয়ে রাখে। তার কাছে এখনও স্বপ্নর মতো লাগছে যে একটা পিচ্চি ছেলে তারপর। ওয়াশরুম থেকে আয়নের বের হওয়ার শব্দ হতেই নদী আবার ছুরিটা হাতে তুলে নেয়। দয়া করে ছুরিটা নামিয়ে রাখুন। আপনার এই হীনমন্যতা আমাকে বিস্মিত করছে। নদী, আপনি নিজেকে কেন সবসময় গুন্ডি প্রমাণ করতে চান? আর হ্যাঁ, আমি কোনো মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম না। আমি বাইরে ছিলাম, কারণ আমি আপনার মতো একজন বয়সে বড়, জেদি, একরোখা মানুষের সাথে একটা কৃত্রিম সম্পর্ক শুরু করার আগে আমার করণীয় ঠিক করছিলাম। নদী দ্রুত বিছানা থেকে নেমে এলো। সে এখন আয়নের সামনে দাঁড়িয়ে। দ্রুত সামানো আয়নের নিঃশ্বাস নদীর মুখে এসে লাগছে। একরোখা? আমি? তুই ভুল করছিস সায়ান। আমি কোনো একরোখা মেয়ে নই। বরং তুই একটা ফাজিল মার্কা ছেলে, যে আমাকে নিয়ন্ত্রণ করতে এসেছিস। মনে রাখিস, আমার জীবন আমি নিজের হাতে গড়ি, কারোর দয়ায় নয়। আমি তোর চেয়ে বছর চারেকের বড়। আমি তোকে কেন মানতে যাব? এই বিয়েটা কেবল আমার বাবার জীবন বাঁচানোর জন্য হয়েছে, নইলে তোর মতো পিচ্চি ছেলেকে কে বিয়ে করতে চায়? এই বিয়ে কেবল আমার পরিবার, আপনার পরিবারের সম্মান রক্ষা করার জন্য দিয়েছে। আপনি বয়সে বড়, কিন্তু এই পরিবারে, আমার বাড়িতে আপনি আমার স্ত্রী আর আমি আপনার স্বামী। আপনার এই গন্ডি আপু ইমেজ আমার পরিবার বা আমার সম্মান নষ্ট করুক, তা আমি হতে দেব না। নদীর চোখ দুটো মুহূর্তের জন্য চমকে ওঠে। আয়নের এই অপ্রত্যাশিত দৃঢ়তা তার অচেনা। সে আগেও আয়নকে চিনত, কিন্তু সবসময় আয়নকে সে নরম শান্ত ছেলে হিসাবেই দেখে এসেছে। তবে আজকের আয়ন যেন অন্য কেউ। আমার স্বভাব যদি তোর পছন্দ না হয়, তাহলে বাবা মাকে বলুন এই বিয়েটা ভেঙে দিতে। আমি এই সমাজের চোখে খারাপ হতে ভয় পাই না। আমি তোর মতো মিথ্যাচার করে বাঁচতে জানি না। মিথ্যাচার? আমি মিথ্যাচার করছি না, আমি বাস্তবতা মেনে নিচ্ছি। আপনি যদি এই বিয়ে থেকে বের হয়ে যেতে চান তাহলে যান, এখনই আপনার বাবাকে গিয়ে বলুন। কিন্তু তারপর যে ক্ষতি হবে তার দায়িত্ব আপনাকেই নিতে হবে। পারবেন সেই ভার বইতে, নাকি কেবল মুখে বড় বড় কথা বলতেই পারেন? আয়ন এবার ঘুরে দাঁড়িয়ে আলমারি থেকে নিজের জন্য একটা চাদর আর বালিশ বের করে। তারপর বলে, আমি আমার দিক থেকে পরিষ্কার, যতদিন এই সম্পর্কটা টিকবে আমি দায়িত্বশীল স্বামী হয়ে থাকব। আপনি আপনার মতো থাকুন, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে বা আমার পরিবারের ওপর আপনার রাগের ছায়া ফেলবেন না। আর হ্যাঁ, আমি ডিভানে ঘুমাবো। আপনার সাথে এই ঘরে থাকলেও আপনার সাথে বিছানা শেয়ার করার কোনো ইচ্ছে আমার নেই। নদী তার রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। সে সাইড টেবিলে রাখা একটি কাচের ফুলদানি আছাড় মেরে ভেঙে ফেল। ভাঙা কাচের টুকরোগুলো ছড়িয়ে পড়ল পুরো মেঝেতে। তুই মেঝেতে ঘুমা, ছাদে ঘুমা, আমার কিছুই যায় আসে না। কিন্তু মনে রাখবি, তুই আমাকে বিয়ে করেছিস। একদিন এই বিয়ে আমি শেষ করব, আর সেদিনই কেবল তুই মুক্তি পাবি।
ততদিন পর্যন্ত আমি তোর জীবনকে সহজভাবে চলতে দেব না। ঠিক আছে নদী, চ্যালেঞ্জ গ্রহণ করা হলো। আমিও দেখব আপনার গুন্ডি স্বভাব আমার ধৈর্যের কতটা পরীক্ষা নিতে পারে। আরেকটা কথা ভালো করে কানে ঢুকিয়ে নিন, বন্ধ ঘরের দরজায় আপনি আমাকে যাই বলে সম্বোধন করেন না কেন, পরিবারের সকলের সামনে আমরা দুজনেই দুজনকে তুমি বলে সম্বোধন করব। আমাদের মধ্যকার দ্বন্দ্ব যেন পরিবারের সামনে প্রকাশ না হয়, এটাই অনুরোধ করব। শুভরাত্রি। অ্যান পাশ ফিরে শুয়ে পড়ল আর নদী ভাঙ্গা কাছের টুকরোগুলোর দিকে তাকিয়ে রইল। তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি। এতদিনে কেউ তার রাগকে এমনভাবে উপেক্ষা করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেয়নি। আইনের মতো নরম ছেলেও যে চরম রাগ ঠান্ডা মাথায় দেখাতে পারে তা নদী ভাবতেও পারেনি। দুদিন আগের ঘটনা, কলেজ শেষ করে কেবলই বাসায় ফিরেছে আয়ান। সে এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। তার বাবা মিস্টার ইসলাম গম্ভীর মুখে সোফায় বসে আছেন। আয়ন ঘরে ঢোকা মাত্রই তাকে ডেকে পাশে বসতে বললেন। বাবা, কি হয়েছে? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। মা কোথায়? তোর মা ছাদে। এদিকে আয় আয়ান, জরুরি কথা আছে, খুব জরুরি। আয়ন বাবার সামনে বসল। মিস্টার ইসলামের চোখে স্পষ্ট অস্থিরতা। আমার বন্ধু মিস্টার চৌধুরী, তাকে তো তুমি চেনোই। ওর শরীরটা খুব খারাপ, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। ওর এখন একটাই চিন্তা, ওর মেয়ে নদীকে নিয়ে। নদীকেও তো তুমি চিনিস, একই কলেজে পড়ে, ফাইনাল ইয়ার। নদী আপু? হ্যাঁ চিনি, কিন্তু ওর কি হয়েছে? নদী, ওর স্বভাবটা একটু অন্যরকম বাবা। ভীষণ জেদি, রাগ বেশি, মারকুটে স্বভাবের জন্য ওর বিয়ে হচ্ছে না। কিন্তু মেয়ে হিসাবে আসলে ওর হৃদয় দিয়ে অনেক ভালো, শুধু একটু গুন্ডি টাইপের। আমরা যেহেতু একই কলেজের, সেহেতু আমি জানি তার স্বভাব। কলেজের সবাই তাকে গুন্ডি আপু নামে চেনে। কিন্তু বাবা, তুমি এসব বলছো কেন? শোন বাবা, আমার জীবনের শেষ অনুরোধ। চৌধুরী তার একমাত্র মেয়ে নদীকে নিয়ে খুব বিপদে আছে। ও যদি নদীকে কারোর হাতে সঁপে শান্তিতে মরতে পারে, ও আমাকে কথা দিয়েছে, নদীকে তোর হাতে তুলে দিলে সে আর কোনো চিন্তা করবে না। মানে আমি বিয়ে করব নদী আপুকে? বাবা, আমি তো মাত্র ফার্স্ট ইয়ার, আর নদী আপু আমার চেয়ে অন্তত 4 বছরের বড়। আমি সবেমাত্র কলেজে। আমি সব জানি আয়ান, বয়সের পার্থক্য জানি, তোদের বর্তমান পরিস্থিতিও বুঝি। কিন্তু আয়ান, তুই আমার সবচেয়ে দায়িত্বশীল ছেলে। তুই ছাড়া আমি আর কার ওপর ভরসা করব? নদীকে বিয়ে দিতে পারলে চৌধুরী মরেও শান্তি, এটা ভেবে যে নদীকে সে একটা ভালো ছেলের হাতে দিয়ে যেতে পেরেছে। এই বিয়েটা আমার জন্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। তুই রাজি হয়ে যা বাবা। কিন্তু বাবা, আমার জীবন, আমার পড়াশোনা, আমি তো নদী আপুকে কোনো দিন অন্য চোখে দেখিনি। আর তার রাগ, সে তো কাউকে পরোয়া করে না। আমি তোর কাছে নদীকে বউ হিসেবে নয়, বরং একটা দায়িত্ব হিসাবে চাইছি আয়ান। তুই রাজি হলে আমি চৌধুরীকে কথা দিতে পারি, কাল সকালেই কাজী ডাকব। খুব দ্রুত কাজটা সারতে হবে। তুই কি আমার বন্ধুর শেষ ইচ্ছা পূরণ করতে পারবি না বাবা? আয়নের চোখ দুটো স্থির হলো। বাবার বন্ধুত্বের প্রতি তার বাবার গভীর সম্মান এবং নদীর বাবার অসহায়ত্ব তাকে আবেগপ্রবণ করে তুলেছে। তার ভেতরে দায়িত্ববোধ জেগে উঠেছে। ঠিক আছে বাবা, যদি এটাই আমাদের ভাগ্য হয়, যদি আমার বিয়েটা একটা মানুষের জীবন বাঁচায়, আমি রাজি। কিন্তু আমি তাকে বউ হিসেবে কোনো দিন মেনে নিতে পারবো কি না তা আমি জানি না। ধন্যবাদ আয়ান, তুই আমার মুখ বাঁচালি। তুই আমার সবচেয়ে সেরা সন্তান। আইন এবং নদীর বিয়ের আসরে বসে আছে। নদীর মুখে তীব্র রাগ এবং অনীহা। আইন প্রায় অনুভূতিহীন, কারণ সে কিছুই অনুভব করতে পারছে না। কিন্তু এই বিয়ে মেনে নেওয়া ছাড়া সে আর কী বা করতে পারত। নদী কঠোর স্বরে আইনকে বলল। তুমি কেন রাজি হলে? তুমি তো সবে অনার্স প্রথম বর্ষে। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তোমার বাবা জোর করেছে বলে তুমি এই ভুলটা করবে? আমি জানি নদী আপু, আপনি আমার চেয়ে 4 বছরের বড়, ফাইনাল ইয়ার। আপনার রাগ আমার জানা, কিন্তু আমার বাবা তার বন্ধুর জন্য কিছু করতে চেয়েছেন, আর আমি আমার বাবার কর্তব্য পালনে সাহায্য করছি।
এই বিয়েটা আমাদের দুজনের উপর চাপানো হয়েছে আপু। আপু ডাকছো, আবার বিয়েও করতে চলে এসেছো? বেশ, কিন্তু মনে রাখবে, তুমি আমাকে বিয়ে করেছো, কিন্তু আমার উপর কোনো কর্তৃত্ব খাটাতে পারবে না। আমি আমার মতোই চলবো, গুন্ডি ছিলাম, গুন্ডিই থাকবো। কাজী বিয়ে পড়াতে শুরু করে। আয়ন বুঝতে পারছে যে তার জীবন এক চরম সংঘাতের মুখোমুখি হতে চলেছে। বিয়ে পরের দিন আয়নের বাড়িতে সকালে নাস্তার টেবিলে সবাই বসে আছে। নতুন বউ হিসেবে নদীর জন্য আয়োজন ছিল বেশ জমকালো, কিন্তু পরিবেশটা ছিল থমথমে। কিন্তু কেউ নদীর মুখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না, কারণ ওর মুখ দেখে মনে হচ্ছে সে অনেক বিরক্ত কোনো কিছু নিয়ে। আয়নের ছোট ভাই রাফি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। সে বলে, মানে নদী আপু, মানে ভাবি, আপনি তো কাল রাতে তেমন কিছু খেলেন না, আজকে লুচি আর আলুর দম খাবেন? মা খুব ভালো রান্না করেন। নদী তার দিকে এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রাফি কিছুটা গুটিয়ে গেল। প্রথমত, আমাকে ভাবি ডাকবে না। আমি তোমার থেকে বয়সে অনেক বড়, আর ভাবি ডাকটা খুবই বিরক্তিকর, তাই আমাকে আপু ডাকবে। দ্বিতীয়ত, আমি কি খাবো না খাবো সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়, তোমার অতিরিক্ত আগ্রহ দেখানোর দরকার নেই। রাফি অপমানিত বোধ করে মাথা নিচু করে বসে থাকে। আয়নের মা ফরিদা বেগম দ্রুত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলেন। নদী, ও ছোট মানুষ, ওর কথাই কিছু মনে করো না মা। আমি শুনেছি তুমি মিষ্টি জাতীয় খাবার পছন্দ করো, তাই তোমার জন্য রসগোল্লা এনেছি। নাও খাও মা। ফরিদা বেগম এক প্লেট রসগোল্লা নদীর দিকে বাড়িয়ে দিলেন। অনেক আগে মিষ্টি জিনিস আমার অনেক পছন্দের ছিল, এখন আমার মিষ্টি একদমই পছন্দ নয়। আর দয়া করে এটা মনে করবেন না যে বিয়ে হয়েছে বলে এখন আমি প্রতিদিন সবার মন মতো হাসি মুখে সবার পছন্দের বউ সাজার অভিনয় করব। আমি সেই মেয়ে নই। নদীর কণ্ঠস্বর সামান্য চড়ে গেল। টেবিলে পিন পতন নীরবতা। এতে আয়নের বাবা এবার রেগে গেলেন। এ কেমন ব্যবহার? নতুন বউ হয়ে এভাবে কথা বলছে? তুমি এই বাড়ির বউ, বাড়ির সম্মানের প্রতীক। আয়ান, তুমি কিছু বলছো না কেন? আয়নের বাবা যখন আয়নকে প্রশ্ন করলেন, ঠিক তখনই নদী টেবিলে মাঝখানে রাখা এক চামচ নিয়ে সেটা দুহাতে ধরে মোচড় দিতে শুরু করলো। ধাতব বস্তুর বিকট শব্দ হলো। এক মুহূর্তের মধ্যেই চামচটি মাঝখান থেকে সম্পূর্ণ বেঁকে গেল। আমি আপনাদের সম্মানের প্রতীক নষ্ট করতে আসিনি, আমি শুধু আমার সম্মান রক্ষা করতে এসেছি। আমার ব্যক্তিগত বিষয়ে আর কেউ যেন নাক না গলায়। আর হ্যাঁ, শক্তি দিয়ে শুধু মারামারিই নয়, ইচ্ছা করলে আমি এক হাতে এই টেবিলটাও উল্টে দিতে পারি। আশা করি আপনারা আমার বক্তব্য বুঝতে পেরেছেন। সবার চোখ তখন ভয়ে বিস্ফোরিত। এই শান্ত শিক্ষিত পরিবারে এমন উগ্রতা কেউ দেখেনি। আয়নের মা প্রায় কেঁদে ফেলার উপক্রম। আয়ন এতক্ষণ চুপচাপ পুরো দৃশ্য দেখছিল। সে আবার শান্তভাবে চেয়ার থেকে উঠল। নদী, শান্ত হও। সবার সামনে এভাবে রাগ দেখানো ঠিক নয়। আমাকে শান্ত হতে বলবে না আয়ান। তুমি তো রাতে খুব বড় বড় কথা বলছিলে যে তুমি আমার গুন্ডামি মানবে না। এখন দেখো, আপনার পরিবারও আমাকে সহ্য করতে পারছে না। কেন আমাকে শান্ত হতে বলছেন? কারণ তোমার ছোট ভাই বা বাবা আমাকে ভয় পাচ্ছে? তারা ভয় পাচ্ছে না নদী, তারা তোমার ব্যবহারে বিস্মিত হয়েছে। আর আমি তোমাকে শান্ত হতে বলছি কারণ এটা তোমার ব্যক্তিগত ক্ষোভ প্রকাশের জায়গা নয়। তোমার যদি কিছু বলার থাকে তবে আমার সাথে একা বলবে। আমাদের সমস্যার মধ্যে তুমি আমার পরিবারকে টানতে পারো না। তোমরা সবাই এক, আমার কোনো ব্যক্তিগত জায়গা নেই। আছে, এবং আমি সেই জায়গাটা তৈরি করব। চলো আমার সাথে। আয়ন দ্রুত নদীর হাত ধরে তাকে জোর করে নাস্তার টেবিল থেকে তুলে নিয়ে গেল। নদী প্রবলভাবে বাধা দিল না, কারণ সে আয়নের এই প্রকাশ্যে কৃতিত্ব গ্রহণ করা দেখে নিজেও অবাক হচ্ছিল। আয়ান, ওকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছিস? ওর সাথে কিছু ব্যক্তিগত কথা আছে বাবা, আমি সামলে নিচ্ছি, তুমি চিন্তা করো না। নাস্তা খেয়ে নাও। আয়ন নদীকে জোর করে তাদের ঘরে নিয়ে গেল। আয়ন দরজা বন্ধ করে নদীর দিকে তাকায়। নদী হাঁপাচ্ছে, তার চোখে তখনও বিদ্রোহের আগুন। আমাকে টেনে আনলে কেন? আমি সবার সামনে আমার কথা বলছিলাম। তোমার কথা বলার ধরনটা ভুল ছিল নদী। আমার বাড়ি, আমার পরিবার তোমার ব্যক্তিগত প্রতিশোধের জায়গা নয়, আর তোমার ওই শক্তি প্রদর্শনের জায়গা ছিল না। চামচ বাকিয়ে আপনি নিজেকে শক্তিশালী প্রমাণ করছিলেন। কেন প্রয়োজন আছে এমনটা করার? হ্যাঁ, আমি প্রমাণ করলাম, কারণ এটাই একমাত্র ভাষা যা ছাড়া
নিজের ভিত শক্ত করা যায় না। সবাই নরম ভাবে, তুমি বা তোমার পরিবার কেউই আমার জীবনটা সহজে হতে দেবে না, তা আমি জানি। তাই আমি আগেই সংঘাত শুরু করলাম। সংঘাত? কেন নদী? কেন তুমি সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকো? তুমি আমার থেকে 4 বছরের বড়। তোমার জীবনের অভিজ্ঞতা হয়তো অনেক বেশি। আমি বুঝতে পারছি তোমার ভেতরে হয়তো এমন কোনো আঘাত আছে যা তোমাকে বাধ্য করেছে এই গণ্ডি বর্ম ধারণ করতে। তুমি আমাকে বলো, কেন তুমি এমন শক্ত প্রকৃতির? বাবার কাছে শুনেছি নদী অনেক নরম মেয়ে। সেই নদী নামের নরম মেয়েটা কোথায়? কোথায় হারিয়ে গেছে সে? আমাকে সব কিছু খুলে বলো। নদী আয়নের দিকে স্থিরভাবে তাকিয়ে রইল। আয়নের চোখে কোনো রাগ নেই, আছে কেবল গভীর উদ্বেগ এবং বোঝার চেষ্টা। এই সহানুভূতি নদীর ভেতরের শক্ত প্রাচীরে যেন ধাক্কা দিল। তোমার কি মনে হয় আমি শখের বশে গুন্ডি হয়েছি? আমি এই শক্তি, এই রাগ, এই ঔদ্ধত্য সব কিছু তৈরি করেছি নিজেকে বাঁচানোর জন্য। কার কাছ থেকে? পরিবার? সমাজ? সমাজের কাছ থেকে। আমি দুর্বল হতে চাইনি আয়ান। আমি তোমাকে একটা কথা বলি, যা আমি কাউকে বলিনি। যখন আমি নতুন নতুন কলেজে ভর্তি হয়েছি, তখন আমার এক ঘনিষ্ঠ বান্ধবী, তার সাথে কিছু ছেলে খুব খারাপ আচরণ করেছিল। নদী হঠাৎ থেমে গেল, তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। নদী, তুমি যদি না বলতে চাও তবে চাপ নেই। না, আমি বলবো না। সেদিন আমরা সাহায্যের জন্য চিৎকার করেছিলাম আয়ান। রাস্তার মানুষ, আশেপাশের দোকানদার সবাই ছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। সবাই শুধু দেখছিল। পরে আমার বন্ধুটা সেই ট্রমা সহ্য করতে না পেরে নদীর গলা বুঝে এলো, তার চোখে জল চিকচিক করছে, কিন্তু সে সহজে কাঁদতে রাজি নয়। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আর কোনোদিন আমি বা আমার মতো কেউ যেন অসহায় না হয়। যদি সমাজে শক্তি শেষ কথা হয়, তবে আমিও শক্তিমান হব। আমি মারামারি শিখেছি, চিৎকার করতে শিখেছি, যাতে কেউ আমাকে কখনো দ্বিতীয়বার আঘাত করার সাহস না পায়। আমি দুঃখিত নদী, তোমার অভিজ্ঞতা খুব ভয়াবহ। কিন্তু সবার জন্য কেন তুমি সেই ছেলেদের মতো শাস্তি বরাদ্দ করো? আমি বা আমার পরিবার কি তোমাকে আঘাত করেছি? না, তোমরা আঘাত করোনি, কিন্তু তোমরা দুর্বল। তোমরা আমাকে নিরাপত্তা দিতে পারবে না। তুমি আমার থেকে ছোট। তুমি কি রাস্তায় ওই ছেলেদের সাথে মোকাবেলা করতে পারবে যারা আমাকে টিস করবে? আমি চলাফেরা করলে আমাকে নিয়ে বাজে মন্তব্য করবে? আমি জানি পারবে না। তাই আমি আমার বর্ম আমাকেই ধরে রাখতে হবে। আমি হয়তো তোমার মতো চামচ পাকাতে পারি না নদী, কিন্তু আমি আপনার থেকে ছোট হলেও আমি দুর্বল নই। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার যাতে গুন্ডামি করার কোনো প্রয়োজন না হয়। আমি সেইভাবেই তোমাকে রাখবো। তোমার নিরাপত্তার দায়িত্ব এখন আমার। এখন থেকে তুমি আর একা নও। নদী তার দিকে একরাশ অবিশ্বাস নিয়ে তাকিয়ে রইল আয়নের দিকে, তারপর বলল, তোমরা সবাই শুধু প্রতিশ্রুতি দাও, প্রতিশ্রুতি রক্ষা করতে পারো না। আমি এমন প্রতিশ্রুতিতে বিশ্বাস করি না। আমি আমার চোখে যা দেখি তাতে বিশ্বাস করি। এখন তোমার কাজ, তুমি বিশ্বাস করো আর আমি কাজ করি। নদী আয়নের দিক থেকে মুখ ফিরিয়ে নিল। আয়ন বুঝল নদীর শখের বশে গুন্ডি হয়নি, সে আতঙ্কিত এক নারী যে আত্মরক্ষার জন্য রাগ ও শক্তিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে। একটি জনবহুল গলি পথ দিয়ে আয়ন ও নদী হেঁটে যাচ্ছিল। আয়ন কিছুটা সতর্ক, কারণ সে জানে নদীর মানসিকতা। নদী হাঁটছে তার স্বভাবসুলভ ভঙ্গিতে। হঠাৎ একটি চায়ের দোকানের সামনে বসে থাকা 4-5 জন স্থায়ী যুবক তাদের মধ্যে ফিসফিস করে হাসতে শুরু করে। তাদের হাসিটা ছিল স্পষ্টই ব্যঙ্গাত্মক এবং নদীর উদ্দেশ্যে। আরে বাহ, দেখ দেখ, গুন্ডি আপু না? শুনছিলাম নাকি বিয়ে করেছে। জামাই তো দেখছি কেমন শান্তশিষ্ট, একদম ভেজা বিড়ালের মতো। কথাটা শুনে আয়ন ভেতর ভেতর রেগে গেল, কিন্তু পরিস্থিতি খারাপ করতে চাইল না। সে নদীর হাত ধরে বলল, নদী এসো, আমরা এদিক দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে যাই। নদী তার হাতটা হ্যাঁচকা টানে ছাড়িয়ে নিল। সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে এবং ওই যুবকদের দিকে ঘুরে তাকায়। তার চোখ দুটো ক্ষোভে জ্বলে উঠল। এই যে আপনারা কি বললেন, আবার বলুন। মনে হচ্ছে কানে তালা লেগেছে, তাই শুনতে পাইনি।
যুবকগুলো এবার আরও বেশি সাহস পেল। তাদের নেতা গোছের ছেলেটি, যার নাম হয়তো রনি, এগিয়ে এলো। বাহ, কি মেজাজ! তোমাকে নিয়েই তো বলছিলাম, সুন্দরী গুন্ডি আপু। তা তোমার জামাই তো দেখলাম বেশ লক্ষ্মী ছেলে। ওর মতো ছেলের ঘাড়ে তোমার মতো গুন্ডি মেয়ে জুটলো কিভাবে? খুব আফসোসের ব্যাপার। এসব কথা শুনে আয়নের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে দ্রুত নদীর সামনে দাঁড়ায়। দয়া করে এসব কথা বলবেন না। আমরা ঝামেলা চাইছি না, আমরা আমাদের মতো যাচ্ছি। নদী আয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, বলে, শরত, তুমি কেন এদের সাথে কথা বলছো? এদের ভাষা এদেরকেই বোঝাতে হয়। নদী এবার রনির মুখোমুখি দাঁড়ালো। শোনো, আমি গুন্ডি, এতে তোমাদের কি? আমার জীবন, আমার স্বামী, আমার পরিবার, এই সব নিয়ে তোমাদের মতো রাস্তার ইঁদুরের দল কথা বলবে কেন? সাহস থাকলে কাছে এসো, দেখিয়ে দিচ্ছি গুন্ডামি কাকে বলে। রনি এবার নদীর হাত ধরার চেষ্টা করলো। নদী কয়েক কদম পিছিয়ে যায়। তার চোখ রাগে আগুন হয়ে গেছে। আরে, এত রেগে যাচ্ছ কেন সুন্দরী? একটু হাত ধরলেই তো। রনির কথা শেষ হবার আগেই নদী এক তীব্র চিৎকার করে রনিকে কনুই দিয়ে পেটে আঘাত করলো। রনি যন্ত্রণায় কুঁকড়ে গেল এবং দুহাত দিয়ে পেট চেপে ধরল। হাত ধরবি ধর, কিন্তু তারপর হাতটা শরীরে থাকবে তো? সাহস হয়? খুব শখ না মেয়েদের গায়ে হাত দেওয়ার, রাস্তায় আসতে যেতে মেয়েদের বাজে মন্তব্য করা? কিরে, কথা বল, মুখ দিয়ে কথা বের হচ্ছে না বুঝি? আয়ন হতভম্ব হয়ে গেল। সে নদীর পক্ষ থেকে এত দ্রুত আক্রমণ আশা করেনি। তার মনে হলো এখনই কিছু না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। সে নদীকে থামানোর চেষ্টা করলো। নদী, থামো। এখন এখানে মারামারি করার কোনো দরকার নেই। আমি তোমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছি, আর এখন তুমি পরিস্থিতি খারাপ করছো। নিরাপত্তা? এই তোমার নিরাপত্তার নমুনা? গত রাতে বলেছিলে আমাকে সবসময় রক্ষা করবে, এখন দেখো সামান্য কথার জবাবে তুমি ওদের চুপ করাতে পারলে না? তুমি পারবে না। নদী আর আয়নের কথার মাঝখানে দুটি ছেলে একসাথে নদীকে জাপটে ধরার চেষ্টা করলে। নদী দ্রুত পিছিয়ে গেল এবং তার হাতের ব্যাগ থেকে কিছু একটা বের করতে চাইল। আয়ান দেখল পরিস্থিতি গুরুতর। সে নিজেকে আর শান্ত রাখতে পারল না। নদীর প্রতি তার রাগ থাকা সত্ত্বেও সে তার স্ত্রীকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়ল। খবরদার, এক পা এগোলে খবর খারাপ হয়ে যাবে। আয়ন তার নিজের শরীর দিয়ে নদীকে আড়াল করে রনিকে এক ধাক্কা মারল। ধাক্কাটা অপ্রত্যাশিত হওয়ায় রনি টাল সামলাতে পারল না। ওকে ছাড়, গুন্ডির জামাই। তোর গুন্ডি বউকে আজ শিক্ষা দিয়ে ছাড়বো। ও আমার স্ত্রী নদী, ওর শরীরে হাত তোলার সাহস দেখাস না। আমি হয়তো গুন্ডা নই, কিন্তু আমার স্ত্রীকে অপমান করলে আমি চুপ থাকবো না। এদিকে নদী তার ব্যাগের ভেতর লুকানো লোহার রডটি বের করে ফেল। সে আয়নকে বলল, আয়ান, সরে যাও, এদের আজ আমি শেষ করে ছাড়বো। রড দেখে ছেলেগুলো থমকে গেল। তাদের রাগ মুহূর্তেই ভয়ে পরিণত হলো। নদীর চেহারা তখন যেন সাক্ষাৎ যমদূত। তারা মারামারি করার বদলে পিছু হটতে শুরু করলো। চল রে চল, ও তো দেখি সত্যি সত্যিই পাগল, আর থামলে নির্ঘাত মেরে ফেলবে। যুবকগুলো দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। যেতে যেতে রনি নদীকে থ্রেট করে যায়। তোকে আমি ছাড়বো না। তোর গুন্ডামির চরম শিক্ষা তোকে দিয়ে ছাড়বো, মনে রাখিস। আইন হাঁপাচ্ছিল। সে নদীর দিকে ফিরল। নদী তখনও রড হাতে দাঁড়িয়ে। তার নিঃশ্বাস দ্রুত চলছে। তুমি এমনটা কেন করলে নদী? তুমি আমার প্রতিশ্রুতির উপর একটু বিশ্বাস রাখতে পারলে না? এখন গোটা বাজারে আমাদের নিয়ে কথা হবে। আমি বিশ্বাস করি না। তোমার কেবল শান্ত থাকার ক্ষমতা আছে, কোনো সাহস নেই। তুমি শুধু তর্ক করতে পারো, কিন্তু যখন অ্যাকশনের সময় আসে তখন আমি আমার রক্ষাকর্তা। তুমি শুধু আমাকে শান্ত হতে বলেছিলে, তাদের বিরুদ্ধে দাঁড়াওনি। আর হ্যাঁ, তুমি আমাকে রক্ষা করবে বলে কথা দিয়েছিলে, কিন্তু এখন দেখো আমি তোমাকে ওদের হাত থেকে বাঁচালাম। আইন হতাশায় দীর্ঘশ্বাস ফেল। সে বুঝল নদী আত্মরক্ষার বর্ম ভাঙ্গা সহজ হবে না। বিয়ে কয়েক সপ্তাহ পরে ঘটনা। দুপুরবেলা আইন কলেজ থেকে বাড়িতে ফিরছিল। বাড়ি ঢোকার ঠিক আগে এসে দেখল তাদের বাড়ির গেটের সামনে 3 জন অল্প বয়সী ছেলে দাঁড়িয়ে আছে এবং জোরে জোরে হাসছে। তাদের মধ্যে একজন হাতে একটি কাগজ ধরে ওদের বাড়ির গেটে আঠা দিয়ে লাগানোর চেষ্টা করছে। আইন দ্রুত এগিয়ে গেল তাদের দিকে। কি ব্যাপার? তোমরা কারা? এখানে কি করছো?
আমার বাড়ির গেটে কি লাগাচ্ছ? ছেলেগুলো আয়নকে দেখে একটু থমকে গেল, কিন্তু তারা ভয় পেল না। যে ছেলেটি কাগজ লাগাচ্ছিল সে হাসলো। আরে আপনি তো গুন্ডিয়াপুর ছোট জামাই, তাই না? কিছুই না, শুধু একটু বিনোদনমূলক পোস্টার লাগাচ্ছি। আয়ন কাগজটির দিকে তাকালো। সেটি ছিল হাতে লেখা একটি পোস্টার, যেখানে অত্যন্ত কুরুচিকর ভাষায় নদী এবং তার গুন্ডামি স্বভাব নিয়ে টিপ্পনী কাটা হয়েছে। এমনকি আয়নের পরিবারের মানসম্মান নিয়েও অশ্লীল কথা লেখা ছিল। এসব কি? সাহস হয় কি করে তোমাদের এসব করার? এখনই এটা সরাও। ছেলে এক এগিয়ে এলো এবং আয়নকে কনুই দিয়ে ধাক্কা দিল। আরে ভাই, এত রেগে যাচ্ছ কেন? তোমার বউ যখন সবার সামনে গুন্ডামি করে তখন তোমার সম্মান থাকে। এটা তো সবার বিনোদন। আয়নের রাগ আকাশ ছুঁল, কিন্তু মারামারিতে সে অভ্যস্ত নয়। সে চেষ্টা করলো শান্ত থাকতে। তোমরা এসব সরাবে না তো আমি পুলিশ ডাকছি। এখনই তোমরা এখান থেকে যাও, নইলে জেলের 14 শিকের হাওয়া খাইয়ে আনবো। পুলিশ ডাকো? তার থেকে ভালো হয় তুমি পুলিশ না ডেকে তোমার গুন্ডি বউকে ডাকো। সে তো পুলিশের থেকে কম না, সে নিজেই তো সব সামলে নেবে। ঠিক সেই সময় গেট খুলে নদী বেরিয়ে এলো। সে হয়তো ড্রয়িং রুম থেকে আওয়াজ শুনছিল। নদীর চোখে তখন পোস্টার এবং আয়নের উপর ছেলেগুলোর কৃতিত্ব করার চেষ্টা করলো। তখন সে তার মুখ পাথরের মতো কঠিন হয়ে গেল। আপনারা সবাই 1 মিনিট দাঁড়ান। নদী দ্রুত পোস্টারটা টান মেরে ছিঁড়ে ফেলল। তারপর ছেলেগুলোর দিকে ফিরে তাকালো। তার হাতে কোনো রড ছিল না, কিন্তু তার চোখ ছিল অস্ত্রের মতো ধারালো। আমার বদনাম করলে আমার কিছু যায় আসে না। আমি গুন্ডি, এতে আমি গর্বিত। কিন্তু আমার স্বামীকে ধাক্কা মারার সাহস তোমাদের হয় কি করে? আর আমার শ্বশুর শাশুড়ির সম্মান নিয়ে কথা বলার সাহস হয় কি করে? আরে গুন্ডিয়া পুজে নিজে চলে এসছেন, করে তো ফেলেছি অনেক কিছু। কি করবেন, মারবেন নাকি? কথাটা শেষ হতেই নদী বিদ্যুতের গতিতে ছেলেটার কলার চেপে ধরল। আইন বা অন্য কেউ কিছু বোঝার আগে নদী ছেলেটির পেটে হাঁটু দিয়ে প্রচণ্ড আঘাত করল। ছেলেটির যন্ত্রণায় কুঁকড়ে গেল এবং সাথে সাথেই মাটিতে পড়ে গেল। মারবো না? তুমি তো এটাই চেয়েছিলে। আমার আর আমার স্বামীর সম্পর্কের মধ্যে, আমার পরিবারের সম্মানের মধ্যে যদি কেউ ঢোকার চেষ্টা করে আমি তাকে শেষ করে দেব। নদীর ভয়ে ছেলেগুলো পালাতে উদ্যত হলো, কিন্তু নদী ছাড়ার পাত্রী নয়। এ দাঁড়া, পালাচ্ছিস কোথায়? এখনও তো হিসেব শেষ হয়নি, বাকি হিসাবটাও চুকিয়ে যা শয়তানের দল। পালাচ্ছিস কেন? ছেলেগুলোকে তাড়া করে নদী একজনের পিঠে সজোরে এক ঘুষি মারল। ছেলেটি তাল সামলাতে না পেরে পাশের দেওয়ালে গিয়ে ধাক্কা খেলো। নদী এবার অন্য একটি ছেলের মুখোমুখি দাঁড়ালো। তোদের নেতাকে বলবি এরপর আমার পরিবারের ত্রিসীমানায় যেন না আসে। এলে গরম রড দিয়ে পিটিয়ে পিঠের চামড়া তুলে লবণ মরিচ মাখিয়ে দেব। তখন বুঝবে কত ধানে কত চাল। এবার ভাগ। তৃতীয় ছেলেটি ভয়ে কাঁপতে কাঁপতে তার বন্ধুদের টেনে হিঁচড়ে নিয়ে গেল। তারা প্রাণপণে দৌড়াচ্ছিল। আইন এতক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল। নদীর শারীরিক ক্ষমতা দেখে সে হতবাক, তবে তার অবাক হওয়ার প্রধান কারণ ছিল অন্যটি। নদী তার বা পরিবারের সম্মান রক্ষার জন্য মারামারি করেছে, গুন্ডামি করেছে, যা তার কাছে অবিশ্বাস্য। নদী ফিরে আসতেই আয়ন বলল, নদী, তুমি ওদের এভাবে মারলে কেন? আমি পুলিশ ডাকতে পারতাম। পুলিশ ডাকতেন? পুলিশ কি করতো এসে? পুলিশ আসার আগেই ওরা তোমাকে রাম কেলানি দিয়ে চলে যেত। আমি আমার পরিবারের অপমান দেখতে পারি না। এখন যেহেতু আমি এখানে থাকি, তাহলে এটাও আমার পরিবার। আমাকে মানুষ গুন্ডি বলুক বা যা মন চায় বলুক, ওদের থামাতে আমাকে যা করতে হয় আমি করব। কিন্তু এভাবে মারামারি করে এটা কি সমাধান? হ্যাঁ, এটাই সমাধান। তোমার দুর্বলতা এখন আমাকেই ব্যাকআপ দিতে হবে। তুমি শুধু তর্ক করতে পারো, কিন্তু কাজের বেলায় লবডঙ্কা। ওরা তোমার পরিবারের বিরুদ্ধে কথা বলছে, আমি ওদের শিক্ষা দিলাম, এটাই আমার পদ্ধতি। কিন্তু আমি যা করলাম সেটা তোমার করা উচিত ছিল। আমার ব্যবহারে তুমি খুশি নাই হতে পারো, কিন্তু আমার জন্য আজ তোমার ওই অপমান থেকে বেঁচে গেল। আয়ন তার দিকে এক পলক তাকালো। নদী যে তার পরিবারকে রক্ষা করতে চেয়েছে তা সত্য। তার পদ্ধতি ভুল, সহিংস, কিন্তু তার উদ্দেশ্যটা ছিল সৎ। এই প্রথম আয়ন নদীর গুন্ডামি স্বভাবের ভেতর সামান্য হলো এক ধরনের দায়িত্ববোধ দেখতে পেল। এসো ভেতরে, এই বিষয়ে পরে কথা বলছি। নদী আর কোনো কথা বলল না। সে মাথা উঁচু করে আয়নের পাশ কাটিয়ে বাড়ির ভেতর চলে গেল।
পরের দিনের ঘটনা। আয়ন আজ কলেজে যায়নি। তার বাবা তাকে একটা জরুরি কাজে পাঠিয়েছে। আয়ন কাজ করছিল, হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে তার ছোট ভাই রাফির নাম দেখে আয়ন দ্রুত ফোনটা রিসিভ করে। রাফি আয়নের কলেজের পাশের একটি কলেজে ইন্টারমিডিয়েট পড়ে। কলেজ থেকে বের হয়ে নদীর সাথে বাসে ফিরবে বলে নদীর কলেজে গিয়েছিল। হ্যালো রাফি, বল। ভাইয়া ঘটনা ঘটে গেছে। কি হয়েছে রাফি? এত ব্যস্ত শোনাচ্ছে কেন? ভাইয়া গো, সর্বনাশ হয়ে গেছে। কলেজের নদী আপু সে আবার মারামারি করেছে, পরিস্থিতি খুব খারাপ। মারামারি? কাদের সাথে? কিসের জন্য? কয়েকটা ফাইনাল ইয়ারের ছেলে, তারা একটা মেয়েকে টিজ করছিল, আর আপু সেটা দেখেই সরাসরি অ্যাকশন নিয়েছে। সে কলেজের গেটের সামনে একটা ছেলেকে ধরে এমন মার মেরেছে যে তাকে হাসপাতালে নিতে হয়েছে। সবাই ছুটে এসেছে। প্রিন্সিপাল স্যার খুব রেগে আছেন। তুই এখন কোথায়? তুই ঠিক আছিস? ভাইয়া আমি ঠিক আছি। আমি তো নদীকে নিয়ে এসেছিলাম। এসে দেখি আপু কয়েকজন বেদম কেলানি দিচ্ছে আর বলছে দুর্বলদের পক্ষ না নিলে একদিন সবাইকে গুন্ডাদের হাতে মরতে হবে। এই ঘটনার পর কলেজে তার পরিচিত আরও বহুগুণ বেড়ে গেছে। সবাই তাকে প্রো গুন্ডি আপু বলেই ডাকছে এখন। ঠিক আছে, তুই সেখানে থাক, আমি এখনই আসছি। প্রিন্সিপালকে অনুরোধ করে বল আমি আসছি। তিনি যেন কোনো কঠোর পদক্ষেপ না নেন। আয়ন দ্রুত গাড়ি নিয়ে কলেজের দিকে রওনা হলো। আয়ন কলেজে পৌঁছাতে দেখলো করিডোরে ছাত্রছাত্রীদের ভিড়, সবার চোখে উত্তেজনা, হাতে হাতে ফোনে ক্যামেরা। আয়ন প্রিন্সিপালের রুমে ঢুকতে দেখলো নদী এবং প্রিন্সিপাল দুজনেই চরম উত্তেজিত। আহত ছেলেটির বাবা মাও সেখানে বসে আছেন, তাদের মুখে রাগ ও অপমান। এইসো আয়ান, দেখো নদীর কাণ্ড দেখো। নদীকে কলেজের ছাত্রী নাকি বাইরের কোনো গ্যাংস্টার সেটা আমি বুঝতে পেরেছি। একজন ছাত্রকে সে এমন মেরেছে যে সে এখন হাসপাতালে। আমরা কি একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি নাকি গুন্ডাদের আখ্যা? আমি দুঃখিত স্যার, আমি সব শুনেছি। নদী, কি হয়েছে? নদী আয়নের দিকে ফিরল, তার রাগ এতটুকু কমেনি। কি হয়েছে জিজ্ঞাসা না করলে জিজ্ঞেস করো কি হয়নি? কলেজের কিছু জঘন্য ছেলে একটা মেয়েকে টিস করছিল, বাজে মন্তব্য করছিল। আমি ওদের থামাতে বলেছি কিন্তু ওরা শোনেনি, উল্টো আমাকেই বাজে কথা বলতে শুরু করেছিল। আমার বডির মেজারমেন্ট জানতে চায়, তাই আমি ওদের বুঝিয়ে দিয়েছি বডি কিভাবে মেজারমেন্ট করতে হয়, বডির কোন অংশ থেকে কিভাবে মাপ নিতে হয়। মেয়ে তোমার সাহস হয় কি করে আমার ছেলেকে মেরে? আবার বলছো বুঝিয়ে দিয়েছি। আমি এই মেয়ের নামে মামলা করব, ওকে জেলে ভাত খাইয়ে ছাড়বো। জেল? আরে করুন করুন, যা মন চায় করুন, আমি এসবে ভয় পাই না। আর আমাকে জেলে দেওয়ার আগে নিজের ছেলের জন্য জেলের একটা সিট দেখে রাখুন, কারণ সেও ইফটিজিংয়ের মামলায় জেলে যাবে। মেয়ে সাহস দেখেছো? আমাকে থ্রেট করছে। আপনিও তো আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছেন। ভালো হবে আমাকে ভয় না দেখিয়ে আপনার ছেলেকে বলুন ভালো হয়ে যেতে। এরপর যদি কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকায় বা টিস করে, তাকে এমন মারবো যে আর কোনো দিন কলেজে আসার সাহস পাবে না। তাকে কেন হসপিটাল থেকে ছাড়িয়ে আনছেন? ওর উচিত ছিল আরো বেশি শাস্তি পাওয়া। নদী, যথেষ্ট হয়েছে, চুপ করো। নদীকে শান্ত করে প্রিন্সিপালের দিকে বলে, স্যার দয়া করে পরিস্থিতি বুঝুন। নদী যা করেছে তা হয়তো রাগের মাথায়, কিন্তু তার উদ্দেশ্য ভুল ছিল না। আমি এই ঘটনার জন্য ক্ষমা চাইছি এবং আমি আহত ছাত্রের চিকিৎসার সমস্ত খরচ বহন করব। কিন্তু আমি অনুরোধ করব এই বিষয়টি আপনারা কলেজের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে দেখুন। অভ্যস্তরীণ বিশেষ তো কতদিন চাপা দিয়ে রাখবে আয়ান? নদীর ছাত্রদের মধ্যে তার পরিচিত এমন করে ফেলেছে যে সবাই তাকে এখন উদাহরণ দিচ্ছে। অন্যায় দেখলে গুন্ডিয়াপুর মতো জবাব দাও। নদী এই কলেজের পরিবেশ নষ্ট করছেন। আমি তাকে কলেজ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি। নদী হঠাৎ আয়নকে ধাক্কা দিয়ে পাশে সরিয়ে নিজে আবার প্রিন্সিপালের মুখোমুখি দাঁড়ায়। স্যার আমাকে বহিষ্কার করবেন ভালো কথা, করুন, কিন্তু আমাকে বহিষ্কার করলে এই ছেলেকেও মেয়েদের টিস করার এবং মেয়েদের নিয়ে বাজে মন্তব্য করার জন্য বহিষ্কার করতে হবে চিরদিনের জন্য। আমি যে সত্যের জন্য লড়াই করেছি তা আপনার এই কলেজের ভীতু শিক্ষকও কোনোদিনও করেনি, এমনকি আপনি নিজেও করেননি। আপনারা শুধু নিয়ম মানতে জানেন, কিন্তু অন্যায় দেখলে মুখ বুজে থাকেন। নদীর কথা শুনে প্রিন্সিপালের রুমের বাইরে অপেক্ষায় থাকা ছাত্ররা নদীর পক্ষে স্লোগান দিতে শুরু করে। তারা বলে যে নদীকে কলেজ থেকে বহিষ্কার করলে তারা অনশনে বসবে। ছাত্রদের চাপের মুখে পড়ে প্রিন্সিপাল নদীকে 1 মাসের জন্য বহিষ্কার করে আর ওই ছেলেটাকে 6 মাসের জন্য
বহিষ্কার করে। এতে ছাত্ররা খুশি হয়ে নদীর নাম নিয়ে স্লোগান দিতে থাকে। আইন দ্রুত নদীর হাত ধরে তাকে রুম থেকে বের করে নিয়ে গেল। বাইরে ভিড় করা ছাত্রছাত্রীদের চোখ তখন নদীর দিকে। রাফি দৌড়ে তাদের কাছে এলো। ভাইয়া, আপু, তুমি ঠিক আছো? নদী নিজেকে একটু সামলে সকল ছাত্রদের উদ্দেশ্যে বলতে শুরু করে। তোমরা সবাই শোনো, কলেজে র্যাগিং হোক বা ইফটিজিং, সবাই ন্যায়ের জন্য সবসময় প্রতিবাদ করবে, জীবনে সবসময় মাথা উঁচু করে বাঁচবে। কেউ তোমাদের অপমান করলে জবাব দেবে, ভয় পাবে না। আমি নদী কিন্তু সারা জীবন তোমাদের বাঁচানোর জন্য কলেজে পড়ে থাকবো না। তাই নিজের প্রতি অন্যায়ের প্রতিবাদ নিজেরাই করতে শেখো। আইন জোর করে নদীকে গাড়িতে ওঠালো। আইন তখন একই সাথে রাগান্বিত এবং গভীর চিন্তিত। নদীর এই উগ্রতা এখন তাদের ব্যক্তিগত জীবনকেও গ্রাস করবে না তো? বিকেলে আয়ন দেখল কলেজ ক্যাম্পাসে সবাই মোবাইলে নদীর মারামারি ভিডিও রেকর্ড করেছে, আর সেগুলো এখনও কলেজের ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপে গ্রুপে ছড়িয়ে পড়েছে। আইন নদীকে ডেকে বলল, তুমি নিজের পরিচিতি এমন জঘন্য কেন করছো নদী? তুমি কি চাও না আমরা স্বাভাবিক জীবন কাটাই? স্বাভাবিক জীবন সবার জন্য নয়। স্বাভাবিক জীবন তখনই সম্ভব যখন আমাকে নিজেকে রক্ষা করার জন্য লোহার রড নিয়ে ঘুরতে হবে না। আর আমার এই পরিচিতি, এটাই আমার বর্ম। নদীর জবাবে আইনের মুখ কঠিন হয়ে গেল। সে বুঝল তার সামনে এখন শুধু একটা জেদি নারী নয়, বরং এক গুরুতর মানসিক সমস্যার শিকার মানুষ, যাকে সামলাতে হবে। পরের দিনের ঘটনা, আইন তার বাবার বলা কিছু ডকুমেন্টস আনার জন্য তাদের অফিসে যায়। এটা তার বাবার সফটওয়্যার ফার্ম। ডকুমেন্টসগুলো নিয়ে আইন ভাবল ক্যান্টিন থেকে এক কাপ কফি খাওয়া যাক। আইন ক্যান্টিনে ঢুকতে দেখল চারপাশে কর্মচারীদের মধ্যে কিছু একটা নিয়ে ফিসফিস চলছে। সবাই তার দিকে আর চোখে তাকাচ্ছে। আইন বুঝতে পারল যে হয়তো কিছু একটা ঘটেছে, নইলে এভাবে সবাই ওকে আর চোখে দেখতো না। অফিসের একজন কর্মী আনিস সরাসরি তার টেবিলে এসে বসলো। নিচু স্বরে সে আয়নকে বলল, আয়ান, কিছু মনে করো না। আমি জানি এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমার কলেজের ক্যাম্পাসে ওই ভিডিওটা, ওটা কি সত্যি? মানে তোমার স্ত্রী নদী ম্যাডাম, উনি কি ওই মারামারিটা করেছেন? আইন কফি খাওয়া থামি শান্ত চোখে আনিসের দিকে তাকায়, তারপর বলে, যদি সত্যি ভিডিও দেখে থাকেন তবে যা দেখেছেন তাই সত্যি। নদী শুধু অন্যায়ের প্রতিবাদ করেছে। প্রতিবাদ করতে কি এমন মারামারি করতে হয়? আয়ান, আমরা সবাই জানি তুমি কত শান্ত, ভালো একটা ছেলে। আর তোমার স্ত্রী একে তো তোমার চেয়ে বয়সে বড়, তার উপরে এমন উগ্র। এটাও শুনলাম সবাই নাকি তাকে গুন্ডি আপু নামে চেনে। আইন কথাটা উত্তর কি দিবে ভেবে পেল না। আয়ান, সত্যি বলো তো, তুমি এই সম্পর্কটা নিয়ে খুশি? তুমি কেন এমন একটা সম্পর্ক ধরে রেখেছো? তোমার মতো হ্যান্ডসাম প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বাবার ছেলের জন্য কি সুন্দর শান্ত মেয়ের অভাব ছিল? আইন এবার শান্ত কিন্তু কঠোরভাবে মাথা তুলল। সে চারপাশে সব ফিসফিসানি বন্ধ করে সবার মনোযোগ আকর্ষণ করল। শুনুন সবাই, আমি শেষবারের মতো এই বিষয়ে কথা বলছি। হ্যাঁ, নদী আমার স্ত্রী। সে আমার চেয়ে 4 বছরের বড়। তাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর সে উগ্র নন, বরং একজন প্রতিবাদী নারী। আপনারা তাকে গুন্ডি বলুন বা যাই বলুন, আমার তাতে কোনো যায় আসে না। কিন্তু আয়ান, মিসেস নদীর কাছে কি তুমি সম্মান এবং ভালোবাসা পেয়েছো? আমার সম্মান আমার স্ত্রীর ব্যবহারের ওপর নির্ভর করে না, আমার কাজের ওপর নির্ভর করে। আর নদী যা করেছে তা হয়তো ভুল পদ্ধতিতে, কিন্তু তার উদ্দেশ্যটা ছিল সঠিক। সে একজন দুর্বল মেয়েকে রক্ষা করতে গিয়েছিল। আপনারা যারা ভদ্র সমাজের লোক তারা ভিডিও দেখে হাসছেন, কিন্তু যখন অন্যায় হচ্ছিল তখন আপনারাই একজন মেয়ে হয়ে, কেউ না একজন পুরুষ হয়তো সবাই আগে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ক্যান্টিনে সব গুঞ্জন থেমে গেল। সবাই আয়নের দৃঢ়তা দেখে অবাক। আর আপনি জিজ্ঞেস করলেন না যে কেন আমি এই সম্পর্ক ধরে রেখেছি? কারণ আমি দায়বদ্ধ, কারণ আমার স্ত্রীকে আমার প্রয়োজন এবং আমাকেও তার প্রয়োজন। তার ভেতরে অনেক রাগ আর যন্ত্রণা আছে যা তাকে এমন প্রতিবাদী করে তুলেছে। আমি এই সম্পর্ক ত্যাগ করতে আসিনি, আমি তাকে বুঝতে এসেছি, তাকে সমর্থন করতে এসেছি। আইন তার চেয়ারটা সামান্য পিছিয়ে দিল, তারপর বলল, আমার স্ত্রী মারামারিতে ভালো, এটা আপনাদের সমস্যা নয়, এটা আমাদের ব্যক্তিগত বিষয়।
যদি আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর কোনো কৌতূহল থাকে তবে আপনারা সরাসরি আমার কাছে আসবেন। কানাঘুষা করে সময় নষ্ট করবেন না। আর হ্যাঁ, আমার স্ত্রী যাই হোক না কেন, সে আমারই স্ত্রী। আমি তাকে শতভাগ সমর্থন করি। সকলের উদ্দেশ্যে কথাটা বলে আয়ন ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। একদিন সন্ধ্যায় আয়ন আর নদী বাড়ির ছাদে হাঁটছিল। এই প্রথম তারা দুজন কিছুটা স্বাভাবিকভাবে কথা বলছিল। তখন বলল, শুনলাম অফিসে আমার গুন্ডামি নিয়ে খুব কথা হচ্ছিল। হ্যাঁ, হচ্ছিল, তবে আমি তাদের চুপ করিয়ে দিয়েছি। আমি স্পষ্ট করে বলেছি তুমি আমার স্ত্রী এবং আমি তোমাকে সমর্থন করি। তুমি কেন এমন করলে? তুমি তো চাইলেই বলতে পারতে যে আমি ওকে ডিভোর্স দিয়ে দেব, এতে তোমার জীবন সহজ হতো, তাই নয় কি? সহজ জীবন আমি চাইনি নদী, আমি দায়িত্ব চেয়েছি। তুমি আমার পরিবারের সম্মান রক্ষা করেছো, আমিও তোমার সম্মান রক্ষা করব। আমার প্রতি তোমার রাগ থাকুক, কিন্তু আমার সততা নিয়ে কোনো সন্দেহ রাখো না। নদী কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই নিচতলা থেকে বিকট শব্দে কলিং বেল বেজে উঠল। তারপর কলিং বেল বেজে যাচ্ছে, কেউ খুলছে না। তাই আয়ন নিচে গিয়ে দরজা খুলতে চমকে উঠল। দরজায় দাঁড়িয়ে তার প্রাক্তন প্রেমিকা তানিশা, হাতে একটি কেকের বাক্স নিয়ে। আয়ান, কেমন আছো? শুনলাম তুমি নাকি বিয়ে করেছো। কেন একবারও জানাওনি? তাই ভাবলাম নিজে এসে উইশ করে যাই। কেক এনেছি। তানিশা, তুমি হঠাৎ? এসো, ভেতরে এসো। তানিশা ভেতরে ঢুকলো। ঠিক সেই মুহূর্তে নদী ছাদ থেকে নেমে ড্রয়িং রুমে এলো। নদীকে দেখি তানিশা থমকে গেল। নদী সুন্দরী, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তানিশা ভেবেছিল বয়সে বড় মেয়েকে বিয়ে করেছে আয়ন, সে নিশ্চয়ই ওর মতো দেখতে সুন্দরী হবে না। কিছুটা খোঁচা দিতে বরং তানিশা এখানে এসেছে। ইনি কি তোমার স্ত্রী? হ্যাঁ, ওর নাম নদী, আমার স্ত্রী। নদী, এ তানিশা, আমার পুরনো বন্ধু। পুরনো বন্ধু বলছো কেন আয়ান? বলো যে আমি তোমার প্রাক্তন প্রেমিকা। নদী তানিশার কথাই বিরক্ত হলো, আর সাথে এটাও বুঝতে পারলো যে এই মেয়েটা কোনো ভালো উদ্দেশ্যে এখানে আসেনি। পুরনো প্রেমিক, বেশ ভালো। আসুন, বসুন, পরিচিত হয়ে ভালো লাগলো। তানিশা সোফায় বসে কিছুটা ইতস্তত করলো। সে আয়নকে উদ্দেশ্য করে বলল, আমি বিশ্বাস করতে পারছি না আয়ান, তুমি আমাকে ছেড়ে এমন একজনকে, মানে তোমার চেয়ে বয়সে বড়, যাকে সবাই গুন্ডি আপু বলে চেনে, তাকে বিয়ে করেছো। মানে সিরিয়াসলি, তুমি কেন এমন করলে? তুমি তো আমাকে ভালোবাসতে। তানিশার এই সরাসরি মন্তব্যে নদীর রাগ আকাশ ছুঁল। সে আয়নকে দেখল। আয়নের মুখে অপ্রস্তুতি স্পষ্ট। আপনি এখানে আমার স্বামীকে ভালোবাসার সংজ্ঞা শেখাতে এসেছেন? আপনার সাহস তো কম না। আর আমি তো জানি যে আপনি আমার স্বামীর সাথে প্রতারণা করেছেন, তার জন্য সম্পর্ক থাকার পরেও অন্য ছেলেদের লাইনে রেখেছেন, আর এখন আমার স্বামীকে ভালোবাসার সংজ্ঞা শেখাতে এসেছেন। আয়ান, তোমার স্ত্রী আমাকে অপমান করছে আর তুমি চুপচাপ দাঁড়িয়ে শুনছো। তুমি কি ওকে ভয় পাচ্ছ? ওকে বলছো না কেন তুমি আমার সাথে থাকতে চেয়েছিলে? বলো যে এই বিয়েটা একটা ভুল। তানিশা, যথেষ্ট হয়েছে, দয়া করে থামো। আমাদের মধ্যে যা ছিল তা অতীত। আমি পুরনো কাসন্দি ঘাটতে চাই না। এখন নদী আমার স্ত্রী এবং এটাই বর্তমান। তুমি এভাবে আমার বাড়িতে এসে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে পারো না, এটা অত্যন্ত অভদ্রতা। তুমি আমাকে এটা বলতে পারলে আয়ান? হ্যাঁ, পারলাম, কারণ তুমি আমাকে ঠকিয়েছিলে। আমি তোমার পায়েও পড়েছিলাম, তবুও আরেকজনের জন্য আমাকে ছেড়ে গিয়েছিলে। তাই বলে তুমি আমাকে ভুল বুঝে বিয়ে করে ফেলবে? তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করতে পারতে না? তুমি চেষ্টা করতে পারতে না আমাকে ফেরানোর? আমি তখন এক গোলক ধাঁধায় ফেঁসে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না কি করব, তাই তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম। তুমি তো কিছুটা সময় আমার জন্য অপেক্ষা করতে পারতে আয়ান। সেসব এখন অতীত। আমি অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। তুমি এখন আসতে পারো। ঠিক আছে আয়ান, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিয়ে ভালো করলে না। তোমাকে আমার কাছে আসতে হবে। দেখে নিও, তোমার এই সিনিয়র গুন্ডি বউয়ের সাথে তুমি বেশি দিন সংসার করতে পারবে না। একদিন আমার কথা মিলিয়ে নিও। হ্যালো মিস,
আমরা ভবিষ্যতে কি করব বা আমাদের সাথে কি হবে সেটা আমাদের মাথা ব্যথা, তোমার নয়। তুমি এবার রাস্তা মাপো, দরজাটা ওই দিকে। তানিশার মুখ অপমানে লাল হয়ে গেল। সে চটজলদি আয়নের বাড়ি থেকে বেরিয়ে গেল। তানিশা যেতেই নদী আয়নকে চেপে ধরে। বাহ, চমৎকার! এই তোমার সততার নমুনা। তুমি আমাকে বলেছিলে তোমার জীবনে কেউ নেই, এখন এই মেয়েটি এসে ভালোবাসার কথা বলছে। তুমি কিভাবে আমাকে মিথ্যা কথা বললে আয়ান? আমি মিথ্যা বলিনি নদী। আমার জীবনে অতীত ছিল, তানিশার সাথে সম্পর্ক ছিল, কিন্তু তা অনেক আগে শেষ হয়েছে। আমাদের বিয়ে হয়েছে একটা কঠিন পরিস্থিতিতে, তাই আমি তোমাকে সব জানাতে পারিনি। কিন্তু আমাদের বিয়ের পর আমার জীবনে শুধু তুমিই আছো। ভালোবাসা অতীত? তুমি আমার কাছে এসব লুকিয়েছিলে আয়ান। তুমি আমাকে মিথ্যা বলেছ, এখন তোমার সততা কোথায় গেল? আমি যা বলেছি তা সত্য নদী। আমার অতীত ছিল, কিন্তু আমি যখন তোমাকে বিয়ে করেছি তখন আমার জীবনে আর কেউ ছিল না। আমি হয়তো সবকে সব জানাতে পারিনি, কিন্তু আমি তোমাকে ঠকাইনি। আমি তোমাকে সমর্থন করেছি। আমি আপনার পাশে থাকব এই প্রতিশ্রুতি দিয়েছি। নদী তার রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। সে হাতে থাকা জলের গ্লাসটি মেঝেতে ছুঁড়ে মারল। কাচের টুকরোগুলো চারপাশে ছড়িয়ে পড়ল। তোমার পাশে থাকার প্রতিশ্রুতি আপনার কাছে রাখো। আমার তোমাকে দরকার নেই। তুমি প্রমাণ করলে সব পুরুষই সুযোগ পেলে মিথ্যা বলে। তুমি তোমার সততা প্রমাণ করতে পারলে না আয়ান। নদী দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেল। আইন ভাঙ্গা গ্লাসের দিকে তাকিয়ে রইল। সে তার সর্বোচ্চ সততা দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু নদীর অবিশ্বাস আর রাগ এত গভীর যে তা ভাঙ্গা সহজ নয়। আইন কলেজ থেকে ফেরার পর দেখল তার বাবা মা গম্ভীর মুখে বসে আছেন। তাদের দেখে মনে হচ্ছে কোনো গভীর বিষয় নিয়ে তারা চিন্তিত। আইন দেখা মাত্রই তার বাবা কাছে ডাকলেন। আয়ান, আমাকে পরিষ্কার করে বল, এসব কি হচ্ছে? নদী, কি এসব ঘটনা ঘটে চলেছে? কলেজে, রাস্তায় মারামারি, আজ আবার শুনি তোর আগের প্রেমিকাও এসেছিল। বাবা, তানিশার বিষয়টা আমি সামলে নিয়েছি। আর মারামারি, সেটা নদীর চিরাচরিত স্বভাবের কারণেই হয়েছিল। একটা মেয়েকে মারামারি করো না বললেই সে নিজেকে পরিবর্তন করে ফেলতে পারবে না। তাকে সময় দিতে হবে পরিবর্তন হওয়ার জন্য। আমরা জানি নদী হয়তো কোনো অন্যায় সহ্য করতে পারে না, কিন্তু বাবা, আমাদেরও তো মিলেমিশে বাঁচতে হবে। সে আজ আবার আমার সাথে এমনভাবে কথা বলল যেন আমি তার কেনা চাকর। তুই কেন কিছু বলিস না? তোর চেয়ে তো সে বয়সে বড়। তুই কি ওর কর্তৃত্ব মেনে নিচ্ছিস? মা, আমি ওর কর্তৃত্ব মানি না। আমি ওর মানসিক কষ্টটা বোঝার চেষ্টা করছি। ওর ভেতরে গভীর রাগ আছে, কিন্তু হ্যাঁ, আমিও ওর উপর রেগে আছি। ও আমার সততা নিয়ে প্রশ্ন তুলেছে। রাগ? রাগ নিয়েও যদি চুপচাপ বসেই থাকো আর কিছু করার চেষ্টা না করো, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু আমার বন্ধু নদীর বাবা মিস্টার চৌধুরী ফোন করেছিলেন। তিনি চরম হতাশ। তিনি বলেছেন, আমাদের সমস্যা মেটাতে গিয়ে তোদের পরিবারকে বিপদে ফেলে দিলাম বন্ধু। তিনি নদীকে ফোন করছেন, কিন্তু নদী ফোন ধরছে না। কাকা কাকিমা কি বলেছেন? ওরা মনে করছে নদী তোর জন্য ভুল চয়েস, এই কারণেই তোদের দাম্পত্যে অশান্তি হচ্ছে। ওরা এখন নদীকে ফিরিয়ে নিতে চাইছেন, কিন্তু আমি বলেছি নদী আয়ানের স্ত্রী আর সে এই বাড়িতেই থাকবে। তোকে এখন দুদিক সামলাতে হবে আয়ান। নদীকে ভালো করতে হবে, চিরাচরিত খোলস থেকে বের করে আনতে হবে। আমি জানি বাবা, আমাকে সময় দাও, আমি নদীকে বুঝিয়ে বলবো। আয়নের মা বাবার সঙ্গে কথা বলার পর আয়ন ঘরে এলো। নদী তখন জানালার পাশে দাঁড়িয়ে। আমার বাবা মা খুব চিন্তিত। তোমার বাবাও ফোন করেছিলেন। তোমার কি মনে হচ্ছে না তোমার রাগ, উগ্রতা, মারামারি স্বভাব শুধু আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটা দুই পরিবারকেই কষ্ট দিচ্ছে? আমার বাবা মায়ের চিন্তা করার দরকার নেই, তারাই আমাকে এই পরিস্থিতিতে ফেলে দিয়েছেন। আর তোমার বাবা মা, তারা যদি আমাকে সহ্য করতে না পারেন, তারা যেন তোমার সাথে কথা বলে, আমার সাথে নয়। তারা কেন তোমাকে সহ্য করতে পারছেন না সেটা তুমি বুঝতে পারছো না? তুমি সবার সাথে এমনভাবে কথা বলো যেন তারা তোমার অধীনস্থ। তুমি আমার উপর রাগ দেখাতেই পারো, তাহলে এটা শুধু আমাদের দুজনের মধ্যে থাকবে, কিন্তু তাদের ওপর কেন? কারণ তারা চায় আমি তাদের লক্ষ্মী বউ হয়ে ঘরে থাকি। আমি সেটা করব না। আমি তাদের চোখে গুন্ডিই থাকব। তাহলে অন্তত তারা আমাকে খাটাতে আসবেন না।
তারা যদি এটা চায় তাহলে তো আমি এখানে অপরাধের কিছু দেখছি না। তুমি এই বাড়ির বউ হিসেবে তোমার উপর কিছু দায়িত্ব বর্তায়, সেটা তো তুমি অস্বীকার করতে পারো না। একজন পুত্রবধূ, একজন ভাবি হিসেবে তো তোমারও কিছু দায়িত্ব আছে। আমি কোনো দায়িত্ব পালন করতে পারবো না। যেখানে আমি এই বিয়েটাই মানি না, সেটা দায়িত্ব কেন পালন করতে যাব? তুমি তোমার বাবা মায়ের ফোন কেন ধরছো না? প্রয়োজন মনে করছি না তাই। আপনার বাবা মা চাইছে তুমি ফিরে যাও, কারণ তারা বুঝতে পারছেন তুমি আমাদের উপর এবং এমনকি তোমার নিজের উপরও মানসিক চাপ সৃষ্টি করছো। আমার বাবা মা, তারা আমাকে নিতে চেয়েছে। এতদিনে তাদের মনে পড়লো যে তাদের একটি মেয়ে আছে যাকে তারা জোর করে একটি পিচ্চি ছেলের ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। না, তারা কেবল নিজেদের সমস্যা মেটাতে চেয়েছিলেন। আমি ফিরবো না। আমি এখানে এসেছি, এখানেই থাকবো। যদিও এখানেও জায়গা না হয়, তাহলে সেদিকে দু চোখ চলে যাব। তবুও তাদের কাছে ফিরবো না। তোমার এই জেদ নদী তোমাকে মানসিকভাবে একজন দুর্বল মানুষে পরিণত করছে। তুমি এই জীবনটাকে যুদ্ধের ময়দান মনে করছো, যেখানে সবসময় যুদ্ধের জন্য তুমি নিজেকে প্রস্তুত করে রাখো। তোমার এই ক্রমাগত মানসিক চাপ একটা সময় তোমাকে ভেঙে গুঁড়িয়ে দেবে। আর যখন তুমি আমাকে বা আমার পরিবারকে বিশ্বাস করতে পারছো না, তখন বলতে হয় তুমি আসলে তোমার নিজেকে বিশ্বাস করতে পারছো না। হতে পারে, কিন্তু আমি দুর্বল নই। আমাকে ভাঙা সহজ নয় আয়ান। আমি নিজেকে গুন্ডি হিসেবে প্রতিষ্ঠা করেছি, যাতে কেউ আমাকে ভাঙতে না পারে। তোমার বাবা মায়ের উদ্বেগ বা আমার বাবা মায়ের অপরাধবোধ, এইসবের কোনো মূল্য আমার কাছে নেই। তুমি তোমার কাজ করো, আমি আমার। নদী নিজের কথাগুলো শেষ করেই দ্রুত বিছানে গিয়ে শুয়ে পড়ল। অ্যান বুঝতে পারল তার এই কঠোর ব্যবহার আসলে নদীর ভেতরে চরম মানসিক সংকটের বহিঃপ্রকাশ। রাত প্রায় 9টা। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অ্যান তার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। নদী বিছানায় হেলান দিয়ে বই পড়ার ভান করছিল, যদিও তার দৃষ্টি বইয়ের পাতায় স্থির নয়। ঘরের আবহাওয়াটা অস্বাভাবিক শান্ত। আজ বৃষ্টিটা বেশ জোরে নেমেছে। এই শব্দে সব কোলাহল ডুবে যায়, তাই না? নদী কোনো উত্তর দিল না। আইন বুঝল নদী তাকে এড়িয়ে চলতে চাইছে, তবু সে নিজের কথাগুলো বলতে চায়। জানো নদী, আমার প্রাক্তন প্রেমিকা তানিশার আগমন নিয়ে তুমি যে রাগ দেখিয়েছিলে সেটা আমার প্রাপ্য ছিল। আমি সবটা তোমাকে আগে জানাতে পারতাম। তোমার আমার এই সততা নিয়ে প্রশ্ন তোলার অধিকার আছে, কারণ আমি নিজে সেই সুযোগটা দিয়েছি। নদী ধীরে ধীরে বইটা নামিয়ে রাখলো। সে আয়নের দিকে ফিরল, তারপর বলল, তুমি অবশেষে স্বীকার করলে ভুল তোমারও হয়, রাগও হয়। আমি তোমার গুন্ডামির উপর বিরক্ত বা রাগ যাই হোক দেখাই নদী, তোমার সততার উপর নয়। আমি তোমাকে বিশ্বাস করতে চাই। আর তুমি কেন আমার প্রতিটা কথায় অবিশ্বাস খুঁজে বের করো? কারণ আমি ছোটবেলা থেকেই দেখেছি বিশ্বাস করাটা কতটা ভয়ঙ্কর হতে পারে আয়ান। আমার বান্ধবীকে যখন ওরা আঘাত করেছিল, তখন আমি সমাজের উপর বিশ্বাস করেছিলাম যে কেউ এসে তাকে রক্ষা করবে, কিন্তু কেউ করেনি। সবাই কথা দিয়েছিল আইনি পথে আমার বান্ধবীকে ন্যায় বিচার দেওয়ার পক্ষে থাকবে, কিন্তু কেউ কথা রাখেনি। নদী উঠে জানালার দিকে এলো, আয়নের থেকে সামান্য দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। আমি যখন প্রতিবাদ করতে শুরু করি, তখন আমার বাবা মাও আমাকে বলেছিলেন, শান্ত হও, সমাজের কাছে মাথা নত করো। তোমার থেকে বয়সে বড় বলেই হয়তো আমার জীবনের এই তিক্ত সত্যগুলো দেখেছি, যেখানে নিজের শক্তি ছাড়া কেউ কারণ না। তুমি হয়তো ঠিক, তোমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এমনটাই করতো, কিন্তু তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার সেই সমাজের অংশ নই। আমি তোমার স্বামী। তুমি আমাকে ছোট মনে করতে পারো, কিন্তু আমি তোমার জীবনের দায়িত্ব নিতে চাই। তোমার রাগ, তোমার কষ্ট, তোমার অতীত, সব কিছুর দায়িত্ব? তুমি আমার চেয়ে ছোট। কি দায়িত্ব পালন করবে তুমি? আমার জন্য লড়াই করবে? তুমি তো মারামারি করতে জানো না। মুখের ওপর একটা খারাপ কথার জবাব অবধি দিতে পারো না। আমি মারামারি জানি না, কিন্তু আমি তোমার জন্য লড়তে জানি নদী। আমি সব মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করেছি যারা তোমাকে নিয়ে বাজে মন্তব্য করেছে। এটা কি লড়াই নয়?
তোমার জন্য আমি আমার পরিবারের কথা শুনেছি, তোমার খারাপ ব্যবহার হজম করেছি। এটা কি লড়াই নয়? নদী আয়নের দিকে স্থিরভাবে তাকালো। এই সহজ কথাগুলো তার হৃদয় স্পর্শ করলো। এই প্রথম আয়ন তার প্রতি ভালোবাসার প্রতিশ্রুতি নয়, বরং তার সংকল্প ও সমর্থনে প্রতিশ্রুতি দিচ্ছিল। আমি ভয় পাই আয়ান, আমি ভয় পাই তোমাকে বিশ্বাস করতে। যদি একদিন তুমিও চলে যাও, যদি আমার বান্ধবীর মতো কারো আঘাতে তোমাকেও হারিয়ে ফেলি, তখন আমি কাকে নিয়ে বাঁচব? তার থেকে ভালো নয় কি যে আমি জীবনটা আমার মতোই চলুক? বিশ্বাস, ভালোবাসা, ভরসা এই শব্দগুলো আমার জন্য নয়। আমি কোথাও যাব না নদী। তুমি আমাকে অবিশ্বাস করলেও আমি তোমার পাশে থাকব। তুমি নিজেকে দুর্বল মনে করো না। তুমি শক্ত মানুষ, আর তোমার সেই শক্তিকে এবার শান্তিতে ব্যবহার করতে শিখো। নদী জানালার কাচের উপর হাত রাখলো। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। সে মাথা নিচু করলো। আমি আমি চেষ্টা করব আয়ান, কিন্তু তোমাকেও প্রমাণ করতে হবে যে তুমি আমার বিশ্বাসের যোগ্য। আমার ভেতরে যে ভয় আছে সেটা সহজে যাবে না। ঠিক আছে, আমি প্রমাণ করব। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি আসলেই আমার সাথে থাকতে চাও? যদি না চাও তাহলে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। আমি এক্ষুনি এই সিদ্ধান্ত নিতে চাই না, আমার আরও একটু সময় চাই। কিন্তু আমি এখনই আপনাকে ভালোবাসি এমনটা বলতে পারবো না। এতটা ভরসা আমার মনে জন্মায়নি। ভালোবাসা নিয়ে এত তাড়াহুড়ো নেই নদী। তুমি শুধু আমাকে অবিশ্বাস করা বন্ধ করো, সেটাই যথেষ্ট। এখন চলো, বাইরে খুব বৃষ্টি, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। আয়ন ঘর থেকে বেরিয়ে গেল। নদীর জানালার পাশে দাঁড়িয়েছিল। বৃষ্টির শব্দে তার হৃদয়ে চাপা যন্ত্রণাগুলো যেন একটু হলেও ডুবে গেল। এই প্রথম নদী আয়ন একে অপরের তিক্ততা নয়, বরং দুর্বলতা এবং সংকল্পের কথা শুনল। এক শীতল বাসরাতের পর এই বৃষ্টি ভেজা সন্ধ্যা তাদের সম্পর্কের জন্য প্রথম প্রেমের বীজ বুনে গেল। এক সন্ধ্যায় আয়ন তার বাবার অফিস থেকে ফিরছিল। অফিসের গাড়িটি প্রায়শই একটি নির্দিষ্ট মোড়ে এসে সিগন্যালে দাঁড়ালো। আয়ন ফোনে জরুরি কথা বলছিল। হঠাৎ সে গাড়ির আয়নায় দেখল একটি কালো এসইউভির তার গাড়ির পিছু নিচ্ছে। প্রথম দিকে সে পাত্তা দিল না। পরের দিন আয়ন ও নদী একসাথে ডাক্তারের কাছে গিয়েছিল, কারণ নদী হালকা অসুস্থ বোধ করছিল। ক্লিনিক থেকে বেরিয়ে আসার সময় নদী হঠাৎ আয়নের হাত চেপে ধরল। আয়ান, ওই কালো এসইউভি গাড়িটা দেখো, নাম্বার প্লেটটা দেখো। গতকাল অফিসের গাড়ি যখন বাড়ির ভেতরে ঢুকেছিল তখন এই গাড়িটা আমি রাস্তার অপোজিটে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আয়ন অবাক হয়ে গাড়িটির দিকে তাকালো। আয়ন তাকাতে গাড়িটি দ্রুত সেখান থেকে সরে গেল। তুমিও দেখেছো গাড়িটা? আমিও দেখেছি। অফিস থেকে ফেরার সময় সেম গাড়িটাই আমার গাড়ির পেছনে ছিল। আমার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগছিল, কিন্তু তুমি কিভাবে নিশ্চিত হলে এটা ওই গাড়ি? আমার চোখ চারদিকে খোলা থাকে আয়ান। এটা আমার গুন্ডামি স্বভাবের একটা দিকও বলতে পারো। তোমরা যা সহজ চোখে দেখো আমি তা সহজে দেখতে পারি না। দুদিন আগে আমার কলেজের ওই মারামারির ঘটনার সময়ও একই গাড়ি আশেপাশে ছিল। আমি নিশ্চিত কেউ আমাদের উপর নজর রাখছে। আয়নের মুখটা গম্ভীর হয়ে গেল। নদী পর্যবেক্ষণ শক্তি তাকে অবাক করলো। কেউ নজর রাখছে? কিন্তু কেন? আমার তো এমন কোনো শত্রু নেই। শত্রু নেই? তোমার প্রাক্তন প্রেমিকা তানিশাকে মনে আছে? সে তো খুব সহজে মেনে নেয়নি যে তুমি তাকে ছেড়ে আমাকে বিয়ে করেছো। তার রাগের মাত্রা আমার থেকে কম ছিল না। তাছাড়া আমি তো আছি গুন্ডামিতে পিএইচডি। হতেও পারে কেউ আমাকে ইন্ডিকেট করে ফলো করছে। তানিশা? না, তানিশা এমন কাজ করতে পারে না। সে খুব শান্ত ছিল। শান্ত? পুরুষরা মেয়েদের শান্ত বা দুর্বল ভাবতেই পছন্দ করে। আমার বিশ্বাস এই ব্যাপারটা তানিশার সঙ্গে সম্পর্কিত। হয়তো সে তোমাকে মানসিকভাবে চাপ দিতে চাইছে। তোমার দুর্বলতা, তোমার পরিবারকে আঘাত করে আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে চাইছে। আবার এমনও হতে পারে আমার সাথে কারো শত্রুতা চরমে পৌঁছেছে। এবার সে আমার শেষ দেখতে চায়। আয়নের মাথা ঘোরাচ্ছে। এটা ভেবে না জানি কোন বিপদ অধীরে অপেক্ষায় আছে। আয়নার নদীর জীবনটা উলটপালট করে দেওয়ার জন্য। আয়নকে চিন্তিত দেখে নদী বলল, আরে এত ভয় পাওয়ার কি আছে? যা হবে দেখা যাবে। তুমি যত সহজে বিষয়টা নিচ্ছ আমি ততটা সহজে নিতে পারছি না। মেনে নিতে হবে, কিছু করার নেই। মেনে নিতে হবে যে আমাদের জীবনে এখন বহিরাগত বিপদ আসছে। এখন তুমি বলো কি করবে?
পুলিশকে জানাবে নাকি তোমার ভুদাইয়ের মতো হা করে ভাবতেই থাকবে? না, ভাবাভাবির কিছু নেই। যদি সত্যি কেউ আমাদেরকে নজরদারিতে রাখে তাহলে ক্ষতি করার চেষ্টা করবে। তুমি তো আমাকে দুর্বল মনে করো নদী, কিন্তু এবার আমি প্রমাণ করব আমার স্ত্রীকেও আমি রক্ষা করতে পারি। আপনি লড়াই করবেন, কিন্তু কিভাবে? আপনার হাতে তো রড নেই। লড়াই রড দিয়ে নয়, বুদ্ধি দিয়ে করব নদী, আর তুমি আমাকে সাহায্য করবে। তোমার ওই গোয়েন্দাদের মতো নজরদারির অভ্যাস এবং সতর্কতা আমার প্রয়োজন। নদী এই প্রস্তাবে রাজি হলো। এই প্রথম তারা দুজন একসঙ্গে পরিকল্পনা করার জন্য একমত হলো। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করছি, কিন্তু যদি তুমি হেরে যাও আমি কিন্তু সরাসরি অ্যাকশন নেব। তখন আমাকে থামানোর চেষ্টা করবে না। আমি হারবো না। এখন আমরা আর একা নই নদী, আমরা দুজন। তুমি আমাকে বলবে কখন কি করতে হবে, আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাকে বা আমার পরিবারকে কোনোভাবেই বিপদের মুখে পড়তে দেব না। তাদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। এই নতুন শত্রুতা তাদের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করলো। এখন তারা স্বামী স্ত্রী হিসাবে নয়, বরং একটি দলের সদস্য হিসেবে কাজ করতে শুরু করেছে। রাত তখন প্রায় 11টা। আয়ন ও নদী ঘরের আলো নিভিয়ে জানালার ধারে দাঁড়িয়ে আছে। নদীর হাতে দূরবীন, আর আয়ন তার ল্যাপটপে পরিচিত গাড়ি নম্বর প্লেট অনুযায়ী কোনো ঠিকানা পায় কিনা খুঁজে দেখার চেষ্টা করছে। এই গাড়িটা আবার এসেছে, কিন্তু এবার আরও দূরে দাঁড়িয়েছে, গেটের কাছে আসেনি। দেখো আয়ান, গাড়িতে মাত্র একটা লোক, আর কেউ নেই। এরা আসলে কাকে টার্গেট করছে, তোমাকে নাকি আমাকে? আমাকে নয় নদী, তোমাকেই হয়তো টার্গেট করেছে। তোমার গুন্ডামি স্বভাবের গল্প তো এখন ভাইরাল। কেউ হয়তো সরাসরি কোনো সংঘাতে জড়াবে না, কিন্তু তার হাতে চামচ বাঁকানোর ক্ষমতা আছে। তাহলে সে নজরদারি করছে কেন? কোনো দুর্বলতা খুঁজছে? হ্যাঁ, আমার মনে হয় সে আমাদের পারিবারিক রুটিন, আমাদের চলাফেরা, আমাদের দুর্বল মুহূর্তগুলো জানার চেষ্টা করছে। আমাদেরকে সাবধানে থাকতে হবে। নদী সকালের দিকে আয়নের বাবার জন্য কিছু ওষুধ আনতে কাছে ফার্মেসিতে গিয়েছিল। সে সাধারণত একাই বাইরে যায় না, কিন্তু জরুরি ওষুধ হয় এবং আয়নকে জরুরি দরকারে অফিসে যেতে হয়েছে। নদী দ্রুত ফিরে আসার কথা ছিল, কিন্তু অনেকটা সময় পার হয়ে গেলেও নদী বাড়ি ফেরেনি। আয়ন নদীকে বেশ কয়েকবার ফোন করেও পায়নি, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে রাফি দ্রুত আয়নের কাছে এসে বলল, ভাইয়া, আপু মানে নদী আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস? কখন থেকে পাওয়া যাচ্ছে না? সব জায়গায় খুঁজেছিস? ওদের বাড়িতে ফোন করে জিজ্ঞেস করেছিস? সব করেছি ভাইয়া, সব জায়গায় খোঁজ নিয়েছি যেখানে নদী আপু যেতে পারে, কিন্তু আপু কোথাও নেই। সে তো কেবল ফার্মেসিতে গিয়েছিল বাবার ওষুধ আনার জন্য, তারপর আর ফেরেনি। রাফির কথা শুনে আয়নের মাথা কাজ করছে না, কি করবে সে ভেবে পাচ্ছে না। রাফি আরও বলল, আপুর ফিরতে দেরি হচ্ছিল বলে আমিও ফার্মেসিতে যাচ্ছিলাম, দেখলাম একটা কালো HIV গাড়ি খুব দ্রুতগতিতে আমার পাশ কাটিয়ে চলে গেল, আর রাস্তায় আপুর হাতের ব্যাগটা পড়ে আছে। আমি তখন থেকে কেন জানি মনে হচ্ছে ওই গাড়িটাই হয়তো আপুকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। আয়ন মুহূর্তে বুঝতে পারল যে এতদিন যে কালো SUV গাড়িটা তাদের ফলো করছিল সেটাতেই নদীকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আয়ন রাফিকে জিজ্ঞেস করলো, নদীর ব্যাগটা কোথায়? রাফি নদীর ব্যাগটা বের করে দিল আয়নকে। নদীর লেদারের ব্যাগটির মধ্যে তার ফোন আর ভাঁজ করার রডটি নেই, যে রডটি সবসময় নদীর ব্যাগে থাকতো। শুধু একটি কাগজের টুকরা ব্যাগের জিপারে আটকানো। আয়ন দ্রুত কাগজটি তুলে নিল। সেখানে একটি হাতের লেখা বার্তা ছিল, গুন্ডি আপু খুব শক্তিশালী, তাই না? এবার গুন্ডি আপু শক্তি পরীক্ষা হবে। তুমি চুপচাপ বসে থাকো আয়ান সাহেব, বেশি চালাকি করার চেষ্টা করবে না। করলে তোমার গুন্ডি আপু থুকু তোমার গুন্ডি বউকে আর কোনো দিনও দেখতে পাবে না। আর পুলিশকে জানালে গল্পটা আরও খারাপ হবে। অপেক্ষা করো আমার ফোনের জন্য। চিঠিটি পড়ে আয়ন দিশেহারা হয়ে গেল। কি করবে সে বুঝতে পারছে না। তখন রাফি বলল, ভাইয়া, আমরা কি করব? পুলিশকে বলবো? না, পুলিশকে নয়। এখন পুলিশকে জানালে নদীর ক্ষতি হবে। যারা এই কাজটা করেছে তারা এটাই চায় যেন আমরা পুলিশকে জানাই। আমাকে শান্ত থাকতে হবে, ওদের চাল বুঝতে হবে। ঠিক তখনই আয়নের ফোন বেজে উঠল। আননোন নাম্বার। হ্যালো। বাহ, অবশেষে। কেমন লাগছে মিস্টার আয়ান?
আপনার গুন্ডি বউ এখন আমার হেফাজতে। সে কিন্তু খুব প্রতিবাদ করছে, তার সাহস দেখে তো আমি অবাক। এই শোনো, তুমি যেই হও, যদি নদীর গায়ে একটা আঁচড়ও পড়ে তাহলে আমি তোমাকে এমন শিক্ষা দেব যে তুমি কল্পনাও করতে পারবে না। আমি তোমার সব শর্ত মানতে রাজি। তুমি কি চাও বলো? শর্ত? আরে না না, আমাদের ভাই কিছুই চায় না। যদি দিতেই চাও তাহলে 5 কোটি টাকা নিয়ে এসো, তাহলে অন্তত তোমার গুন্ডি মার্কা বউকে জীবিত পেতে পারো। তুমি আসা অবধি তোমার বউয়ের সাথে কি কি হবে তার কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না ব্রাদার, তার জন্য সরি। এই খবরদার, নদীর গায়ে একটা আঁচড়ও যদি লাগে না, তোকে শেষ করে ফেলবো। আরে ব্রো, এসব বলে আসলে লাভ নেই বুঝলে। খাঁচা যার হাতে চিড়িয়া তার। তোমার বইয়ের গুণদামিপনা একটু কমিয়ে দেবো আর কি, আর কিছু করব না, প্রমিস। তুই নদীকে কি করবি? শোন, নদীর সাথে যা করতে চাইছিস তার আগে আমি তোকে শেষ করে দেব। তুই যেখানেই আছিস শুধু একবার আমাকে বল, আমি আসছি। আরে এত রাগ কেন? তোমার শান্ত স্বভাব কোথায় গেল? তোমার প্রতিবাদী বউ দেখি তোমাকে প্রতিবাদ করা শিখিয়ে ফেলেছে। এটা কিন্তু বেশ ভালো। শুনবে নাকি তার একটু কথার ঝাঙ্কার? আইন ফোনের ওপাশ থেকে নদীর চাপা রাগান্বিত স্বর শোনা গেল। নদী চিৎকার করে বলতে থাকে, আয়ান, চিন্তা করব না, আমার কিচ্ছু হবে না। ওরা আমার কিচ্ছু করতে পারবে না। আমি ঠিক ওদেরকে শেষ করে দিয়ে ফিরে আসব। তুমি আমাকে ছাড়ানোর কোনো চেষ্টা করবে না। তুমি ওদের সাথে পারবে না। হঠাৎ নদীর কণ্ঠস্বর থেমে গেল। আইন বুঝতে পারল যে সম্ভবত তাকে আঘাত করা হয়েছে, যার কারণে নদী অজ্ঞান হয়ে গেছে। আইন ফোনের এপাশ থেকে চিৎকার করতে শুরু করলো, নদী, নদী, তোমার কি হয়েছে? এই শয়তানের দল, তোরা ওকে মেরেছিস? নদী কথা বলছে না কেন? আমি তোকে ছাড়বো না। চুপ, একদম চুপ। গলা বেশি উঁচু করবি না, এটা তোর প্রথম শিক্ষা। আয়ান, মনে রাখিস তোমার হাতে সময় অনেক কম। তোমার স্ত্রীকে ফিরে পেতে চাইলে আমার দেওয়া ঠিকানা মতো চলে এসো। আর অবশ্যই অতি পাকনামি করে বিপদ ডেকে আনিস না। যদি পাকনামি করিস তাহলে তোর বউকে তোর ফেরত পাবি না, তোকেও চিরতরে শেষ করে দিব। ওপাশ থেকে ফোন কেটে দিল। আইন রাগে, আতঙ্কে এবং দুশ্চিন্তায় কাঁপছিল। আইন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। নদীর কষ্ট মেশানো কণ্ঠস্বর তার কানে বাজছিল, ভাইয়া, আমরা কি করব? পুলিশ? না, পুলিশ নয়। এই লড়াইটা আমার একার লড়াই। আমি একাই এখন নদীর জন্য লড়াই করব। আইন দ্রুত তার ল্যাপটপ খুলল। রাফি, মনে আছে নদী বলেছিল কালো এসইউভিটার নম্বর প্লেট? তোমার কলেজ মারামারির সময়ও সেটা দেখেছিল। আমাকে নম্বরটা বলো। রাফি দ্রুত নাম্বারটা বলল। আইন তার সফটওয়্যার আর্কিটেক্টসের জ্ঞান ব্যবহার করে দ্রুত সেই গাড়ির জিও লোকেশন ডেটা ট্র্যাক করার চেষ্টা করলো। পেয়েছি। নম্বরটা হয়তো ভুয়া, কিন্তু জিও লোকেশন ডাটা দেখাচ্ছে গাড়ির একটা পুরনো ওয়্যারহাউস কমপ্লেক্সের দিকে যাচ্ছিল। ওই এলাকাটা পরিত্যক্ত। হয়তো লোকটা সেখানেই নদীকে আটকে রেখেছে। ঠিক তখনই আইনের ফোনে একটি বার্তা এলো। অপরিচিতর সেই নাম্বার থেকে পাঠানো হয়েছে একটি ঠিকানা। গাড়িটা লোকেশনে যে পুরনো ওয়্যারহাউজের সামনে দাঁড়িয়ে আছে। ঠিকানাও সেই একই ওয়্যারহাউজের। ঠিকানার সাথে মেসেজ এটাও লেখা আছে যে অপেক্ষা না করে চলে এসো, কিন্তু একা এসো। চালাকি করার চেষ্টা করলে তোমার বইয়ের পরিণতি ভালো হবে না। আয়ন রাফিকে বলো, রাফি, একা যাওয়া ঠিক হবে না, কিন্তু আমার সাথে যে লোক আছে এটাও ওদের বুঝতে দেওয়া যাবে না। তাই সাবধানে পদক্ষেপ নিতে হবে। তুই আমার সাথে চল। তোর বন্ধুদের মধ্যে যারা বাইক রাইডার এবং মারামারিতে ভালো তাদের খবর দে, কিন্তু পুলিশকে ভুলেও জানাবি না। আর শোন, ভেতরে গিয়ে মারামারি নয়, বুদ্ধি খাটাতে হবে। 1 ঘন্টার মধ্যেই আয়ন এবং রাফি 2-3 জন বন্ধুর সাথে ওয়্যারহাউজের কিছুটা দূরে এসে পৌঁছালো। এখান থেকে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী কয়েকটা ভাগে ভাগ হয়ে যায়। আয়ন রাফির বন্ধুদের ইনস্ট্রাকশন দেয়, তোমরা এখানেই পাহারা দেবে, লুকিয়ে থাকবে, কেউ যেন তোমাদের দেখতে না পায়। রাফি গেটের কাছে লুকিয়ে থাকবে। তোমরা রাফি ইশারা দিলেই বাইক স্টার্ট করে ফেলবে, যেন নদীকে বাইরে এনে দ্রুত আমরা এখান থেকে পালাতে পারি। রাফি, তুই আমাকে ফলো করবি।
যখনই দেখবি আমি নদীকে নিয়ে আসছি, তোর বন্ধুদের ইশারা দিয়ে দিবি। অ্যান্ড রাফিকে ওয়ার হাউসের কাছে একটা ঝোপের মধ্যে লুকিয়ে রাখে, যেখানে তার ওয়ার হাউসের ভেতরটাই অনেকখানি দেখা যায়। এরপর আয়ন ভেতরে ঢুকলো। ভেতরের অন্ধকার এবং স্যাঁতসেঁতে মাঝখানে একটি চেয়ারের সাথে নদীকে দড়িতে বাঁধা হয়েছে। তার মুখে টেপ লাগানো, চোখে রাগে জ্বলছে। নদীর গালে থাপ্পড়ে চিনো, ব্লাউজের হাতা ছেঁড়া। চারিদিকে বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে প্রায় সবাই আয়নকে চিনতে পারল। বাহ, অবশেষে মিস্টার আয়ান, আপনি সময় মতো এসেছেন। আরে আপনার সেই গুন্ডি আপু, সে তো মুখ খুলতে দিচ্ছে না। মুখ খুললেই শুধু খই ফুটাচ্ছে, তার টেপ লাগাতে হলো। তোমাদের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। নদীর হাতে মায়ের খেয়েও তোমাদের শিক্ষা হয়নি, আবার ওকেই তুলে এনেছ। নদীর গায়ে হাত তোলার ফল তোমার ভালো হবে না রনি। ওকে ছেড়ে দাও। তোমার যা চাই তা নিয়ে যাও। এই ব্যাগে তোমার কথা মতো 5 কোটি টাকা আছে। কেউ আমার গায়ে হাত দিলে আমিও তাকে শিক্ষা দিই। তোমার গুন্ডি বউ যে ভুল করেছিল তা শুধরানোর জন্য ওকে ধরে এনেছি। এখন তোমার চোখের সামনে তোমার গুন্ডি বউয়ের গুন্ডামি কিভাবে কমাই সেটা দেখো। আয়নের হাত থেকে টাকার ব্যাগ নিয়ে রনি বলল, টাকা এতটা জরুরি ছিল না, ওটা এমনি চেয়েছিলাম। যেহেতু নিয়ে চলে এসেছো তো দিয়ে দাও। এর পরিবর্তন না হয় তোমার বউয়ের ক্ষতিটা কিছুটা কম করব। আমরা তো এখানে অনেকজন, তুমি টাকা না আনলে তোমার সামনে তোমার বউকে আমরা সবাই মিলে একটু আদর করতাম। যেহেতু টাকা নিয়ে এসেছো তাই আমি একাই আদর করব, বেশি কিছু করব না, শুধু একটু আদর করব। খবরদার রনি, তুই এটা কিছুতেই করতে পারিস না। এমনটা করলে আমি তোকে খুন করে ফেলবো। আরে ধুর, আমার আখড়ায় এসে আমাকে খুন করবে? এটা আবার হয় নাকি? আমার এতগুলো লোক, ওরা কি বসে বসে তামাশা দেখবে? আমি শুধু তোর স্ত্রীর সে গুন্ডামি স্বভাবকে চিরতরে শেষ করে দিতে চাই। ওর সাথে আমি আজ এমন কিছু করব যাতে জীবনে আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। এদিকে নদী তখন তীব্রভাবে মাথা নাড়িয়ে আয়নকে কিছু বোঝাতে চাইছিল। আর নদীর চোখের দিকে তাকিয়ে তার বার্তাটা বোঝার চেষ্টা করলো। নদী দ্রুত চোখের ইশারায় একটি জিনিস দেখলো, রনির ঠিক পিছনে রাখা একটি ভারী কাঠের বাক্স। রনি, তুই কেন এমন করছিস আমি জানি না। যদি অর্থের জন্য হয়ে থাকে তাহলে সেটা তো নিয়ে নিয়েছিস। এবার আমাদের যেতে দে। আয়নের কথায় রনি প্রচণ্ড রেগে গেল, আর আয়ন এটাই চাইছিল। চুপ কর। আরে টাকা তো চাইলেই কামানো যায়, কিন্তু তোর বউ রাস্তার উপর কত কত মানুষের সামনে আমাকে মেরেছিল, তার কোনো প্রতিশোধ আমি নেব না তা তো হতে পারে না। এই কথাগুলো বলার সময় রনি এতটাই রেগে গিয়েছিল যে তার অন্যদিক থেকে মনোযোগ সরে গেল। এই সুযোগে আইন দ্রুত তার হাতে থাকা একটা পাথর করে মেঝের দিকে ছুঁড়ে মারল। পাথরটি ঠিক বক্সের গায়ে লেগে বক্সের পিছনে গিয়ে পড়ল। এতে প্রচণ্ড শব্দ হলো, রনিও আটকে উঠল। কিসের শব্দ হলো? রনি এবং তার লোকেরা যখন বক্সের দিকে মনোযোগ দিল, ঠিক সেই সময় আইন তার জীবনে প্রথমবারের মতো শারীরিক শক্তি ব্যবহার করলো। সে দৌড়ে গিয়ে সরাসরি রনির ওপর ঝাঁপিয়ে পড়ল। এমন সময় রাফিও ভেতরে চলে এসেছে। সে মূলত শব্দ শুনতে পেয়ে ভেতরে চলে এসেছে। আইন রাফিকে বলল, রাফি, নদীর বাঁধন খোল। আয়নার রনি মারামারিতে জড়িয়ে গেল। আইন শক্তিতে হয়তো রনির চেয়ে দুর্বল, কিন্তু তার রাগ ছিল তীব্র। এদিকে রাফি দ্রুত নদীর বাঁধন খুলতে লাগলো। নদীর বাঁধন আলগা হতেই নদী টেপ ছিঁড়ে ফেলল। আয়ান সরে আসো, এবার আমি ওদের দেখাবো গুন্ডামি কাকে বলে। রনির লোকেরাও তখন আয়নকে আঁকড়ে ধরেছে। নদী মাটিতে পড়ে থাকা একটা কাঠের লাঠি তুলে নিল। তোমরা আমার স্বামীকে মারবে? সাহস হয় কি করে? নদী তার সব রাগ ও শক্তি ব্যবহার করে রনির লোকেদের উপর ঝাঁপিয়ে পড়ল। লাঠির আঘাতে তারা মুহূর্তেই ছড়িয়ে ছিটিয়ে গেল। রনি তখনও আয়নের সাথে লড়াই করছে। রনি আয়নকে সজোরে এক ধাক্কা মারল। তুই আমাকে হারাতে পারবি না আয়ান, তোকে তো আমি শেষ করে ফেলবো। আমি হয়তো মারামারি জানি না, কিন্তু আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আর আমি কোনো কাপুরুষ নই। নদী ততক্ষণে রনি লোকেদের ধরাশায়ী করে ফেলেছে। সে এবার রনির দিকে এগিয়ে যায়। তুই আমার গায়ে হাত তুলেছিস, আমাকে বাজেভাবে ছুঁয়েছিস, তোকে তো আমি।
রেজা ভয়ে পিছু হটতে শুরু করে। নদীর চোখে তখন পুরনো প্রতিশোধের আগুন। নদী এলোপাতাড়ি রনিকে পিটাতে শুরু করলো। নদী পিটাতেই থাকলো। আয়ন প্রথমে বাধা দিল না, কিন্তু যখন রনি কাইল হয়ে গেল ঠিক সেই মুহূর্তে আয়ান এগিয়ে এলো এবং নদীর হাত ধরল। নদী আর নয়, ওর শাস্তি পুলিশ দেবে, এখন চলো। নদীর আগে কাঁপছিল, কিন্তু আয়নের হাতের স্পর্শে যেন তার রাগ কিছুটা কমলো। সে রনির দিকে শেষবারের মতো তাকিয়ে বলল, আজ আমার স্বামী তোকে ছেড়ে দিলাম রনি। এরপর তোকে আমার পরিবারের ত্রিসীমানায় যদি দেখি, সেই দিনই হবে তোর জীবনের শেষ দিন। আইন দ্রুত নদীকে নিয়ে রাফি এবং বন্ধুদের সহায়তায় গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। পেছনে রনির যন্ত্রণাকাতর চিৎকার। আয়ন গাড়িতে করে নদীকে নিয়ে দ্রুত বাড়ির দিকে যাচ্ছে। নদীর হাতে আঘাত লেগেছে, তার শরীরে বিভিন্ন স্থানে সামান্য ক্ষত। গাড়িতে নীরবতা বিরাজ করছে। আয়নের মুখ স্থির, সে এখনও পুরো পরিস্থিতি ভেবে কাঁপছে। আয়ন একসময় গাড়ি থামলো। সে নদীর দিকে ফিরে তাকিয়ে বলল, তুমি কি ঠিক আছো নদী? আমাকে একবার বলো যে তুমি ঠিক আছো। ওরা তোমাকে খুব কষ্ট দিয়েছে, তাই না? নদী আয়নের দিকে তাকালো, তার চোখে জল ভরে এলো, কিন্তু সে কাঁদতে চায় না। ধীরে ধীরে মাথা নাড়িয়ে না জানালো, তারপর বলল, এরা আমাকে ভয় দেখাচ্ছিল আয়ান, কিন্তু আমি ভয় পাইনি। বরং আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল, যদি ওরা তোমাকে আঘাত করে। নদী থেমে গেল। এই প্রথম সে নিজের ভয়কে আয়নের সামনে প্রকাশ করলো। আমার কোনো আঘাত লাগেনি, আমি একদম ঠিক আছি। আমি তখন ভয় পেয়েছিলাম। তুমি তো একদমই মারামারি করতে জানো না। আমি ভেবেছিলাম হয়তো ওরা তোমাকে মেরেই ফেলবে। আমি মারামারি জানি না নদী, কিন্তু আমার উপস্থিত বুদ্ধি আর তোমার গাইডনেস আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে বের হতে সাহায্য করেছে। নদী আয়নের দিকে কৃতজ্ঞতার চোখে তাকালো। যে মানুষকে সে ছোট দুর্বল বলে উপহাস করত, সেই মানুষটি তাকে চরম বিপদ থেকে উদ্ধার করেছে। আমি তোমাকে সবসময় ভুল বুঝেছি আয়ান। আমি সবসময় ভেবেছি শক্তি মানে শুধু শারীরিক ক্ষমতা, কিন্তু তুমি আজ প্রমাণ করলে বুদ্ধি আর সাহস কায়িক ক্ষমতার থেকে অনেক বড় শক্তিশালী। যখন রনি আমাকে বলেছিল তোমার দুর্বলতার সুযোগ নেবে, তখন আমার মনে হচ্ছিল ওই মুহূর্তে ওর মুখ থেকে বের হওয়ার পরপরই রনিকে আগুনে পুড়িয়ে মেরে ফেলি। আজ আমি তোমার চোখে পরিবারের আঘাত এলে কতটা সাহসী হতে পারো তা দেখেছি, যা আমার ভেতরেও নেই। হয়তো আমার পরিবারের সাথে কেউ এমনটা করলে আমি আত্মসমর্পণ করতাম, কারণ পরিবারের প্রশ্ন এলে আমি অনেক দুর্বল হয়ে পড়ি। নদী, তোমার চোখেই প্রথম আমি অন্য কিছু দেখতে পাচ্ছি। এখনকার তুমি আর আগের তুমির মধ্যেও খানিকটা তফাৎ দেখতে পাচ্ছি। আমাকে কি তুমি এখন বিশ্বাস করো? আমাকে কি তুমি তোমার চেয়ে ছোট হওয়া সত্ত্বেও স্বামী হিসেবে মেনে নিতে পারছো? নদী তার হাত থেকে আয়নের হাত নিজের হাতে নিল, তারপর বলল, আজ থেকে আমি তোমাকে বিশ্বাস করছি আয়ান, তোমাকে শ্রদ্ধা করি। তুমি আমার চেয়ে ছোট নও, তুমি মানুষ হিসেবে আমার চেয়ে অনেক বেশি দৃঢ়চেতা। তোমার মতো মানুষই পারে আমার মতো একটা বিগড়ে যাওয়া মেয়েকে সঠিক পথে আনতে। এই মুহূর্তটি আয়ন নদীর জীবনে এক নতুন অধ্যায় খুলে দিল। নদী তার জেদ ছেড়ে দিল, আর আয়নের প্রতি তার মনে ভালোবাসা এবং শ্রদ্ধা জন্মাতে শুরু করলো। আমার বাবা মাকে ফোন করে দাও, তারা যেন আর চিন্তা না করে। আর তোমার বাবা মা, আমি তাদের কাছে ক্ষমা চাইবো আমার পরিবারের জন্য। নিশ্চয়ই নদী, আমরা এবার নতুন করে সব শুরু করব। তুমি এখন আর একা নও, আমরা দুজন সারা জীবন একে অন্যের পরিপূরক হয়ে থাকব। নদী বলল। আয়ন আর নদী একে অপরের চোখে তাকালো। কিডন্যাপের ঘটনা তাদের মধ্যকার অদৃশ্য দূরত্বের ভেঙে দিয়েছে। আয়ন নদীর এলোমেলো চুল ঠিক করে দিল, তারপর নদীর কপালে আলতো করে চুমু খেলো। এই প্রথম কোনো পুরুষ এমন স্পর্শে নদী কেঁপে উঠল। তার সারা শরীরে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল। এই অনুভূতির সাথে নদী আগে কখনো পরিচয় ছিল না। এ যেন এক নতুন অভিজ্ঞতা। এর মধ্যে নদী আর আয়নের বিয়ের প্রায় 1 বছর শেষ হয়েছে। নদী এবং আয়ন তাদের নতুন কেনা ফ্ল্যাটের বেলকনিতে বসে কফি খাচ্ছে। বাড়ির স্নিগ্ধ সন্ধ্যা। নদী বলল, জীবন কত দ্রুত পাল্টে যায়, তাই না আয়ান? আমি আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গেছি। তুমি আগে যেমন ভালো ছিলে, এখন তার থেকে বেশি ভালো। তোমার নির্ভয়া শক্তি আপডেট কি? নির্ভয়া শক্তি হলো নদী খোলা একটা অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্ম, যেখানে নদী মেয়েদেরকে শেখায় কিভাবে নিজেকে রক্ষা করার বর্ম নিজেকেই হতে হয়। কেবল কিছুদিন হলো নদী এই কাজটা শুরু করেছে। আইন তাকে এই বুদ্ধিটা দিয়েছিল। যে নদী তার এই শিক্ষাটা
অন্যান্য মেয়েদের শেখাতে পারে আর মেয়েরা উপকৃত হয়। আমার নির্ভয়ের শক্তি অনেক ভালো চলছে। আজ আমার নির্ভয়ের শক্তি প্ল্যাটফর্মে প্রায় 50 জন নারী ট্রেনিং নিচ্ছে অনলাইনে। ভাবছি অফলাইনেও একটা অফিস নিয়ে যাব। তুমি কি বলো? পরিকল্পনাটা খারাপ না। তুমি চাইলে আমাদের বাসায় কিংবা আশেপাশে কোথাও তোমার জন্য জায়গা ঠিক করে দিতে পারি। এক সময় আমি শুধু মারামারি করে প্রতিবাদ করতাম, আর আজ আমি অন্যদের সেই পথ শেখাচ্ছি যে কিভাবে শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করতে হয়। আমি নিশ্চয়ই কোনো ভুল করছি না? অবশ্যই, এটা ভালো কাজ। এই কাজটা তোমার প্রতি আমার শ্রদ্ধা আরও বাড়িয়ে দিয়েছে। নদী, তুমি তোমার গুন্ডামি স্বভাবটা আয়ত্তে এনেছো। এখন তুমি তোমার সেই শক্তিকে একটি মহৎ উদ্দেশ্যে ব্যবহার করেছো। লোকে এখন তোমাকে গুন্ডি আপু নামে নয়, বরং সাহসী আপু নামে চেনে। আর সেটা সম্ভব হয়েছে শুধু তোমার জন্য আয়ান। মনে আছে প্রথম রাতে তুমি আমাকে কত কঠোর কথা বলেছিলে? তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট হলেও আমার সব রাগ আর জেদ সহ্য করেছিলে। আমি সেসব দিন ভুলব না আয়ান। আমি জানতাম গুন্ডি নদীর ভেতরেও একটা আসল নদী, যার খুব নরম এবং ভালো একটা মন আছে। আমি শুধু সেই নরম আর ভালো মনটার প্রকাশ্যে আসার অপেক্ষায় ছিলাম। হতে পারে তুমি আমার চেয়ে বয়সে বড়, কিন্তু আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমরা দুজনই একে অপরের কাছে নতুন কিছু শিখেছি। হ্যাঁ, তুমি আমাকে শেখালে বুদ্ধি ও সহনশীলতা শারীরিক শক্তির চেয়েও মূল্যবান। আর আমি তোমাকে শেখালাম অন্যায় দেখলে প্রতিবাদ করতে, চুপ করে থাকতে নেই। আয়নের মা ফরিদা বেগম বেলকনিতে এলেন, তার মুখে তৃপ্তির হাসি। তোমরা এখনো এখানে? চলো বাবা, নিচে সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, নদী, তোমার জন্য একটা দারুণ খাবার আছে। কি খবর মা? তোমার নির্ভয়ের শক্তি প্ল্যাটফর্মকে সিটি কর্পোরেশন থেকে এবার বিশেষ সম্মাননা দেওয়া হবে। তোমাকে সম্মানিত করা হবে। তুমি আমাদের পরিবারকে গর্বিত করেছো। নদী এবং আয়ন একে অপরের দিকে তাকালো। এই সম্মান কেবল নদীর ব্যক্তিগত সাফল্য নয়, বরং তাদের সম্পর্কের জয়ের প্রতীক। রাতে আয়ন এবং নদী তাদের বেডরুমে আয়ন এবং নদীকে জড়িয়ে ধরে বলল, আমি সত্যিই ভাগ্যবান নদী। আমার জীবনে তোমার মতো একজন দৃঢ় চেতা, সাহসী এবং অবশেষে শান্ত মানুষ এসেছে। আমিও ভাগ্যবান আয়ান, কারণ তুমি আমাকে আমার অতীতের ছায়া থেকে বের করে এনেছো। আমি অতীতের সব ভুল, সব রাগ, সব অবিশ্বাস, সব কিছু ভুলে গিয়ে নতুন জীবন শুরু করেছি। তুমি আমাকে শিখিয়েছো জীবনের পথে চলতে হলে একলা চলো, নীতিতে বিশ্বাস না করে ভালোবাসা আর ভরসার বিশ্বাস করতে হয়। তুমি কি আমাকে একটা কথা বলবে নদী? কি কথা? হ্যাঁ আয়ান। তুমি কি এখনো সত্যি আমাকে ভালোবাসো? নদী মুচকি এসে আয়নের কপালে আলতো করে চুমু খেলো, তারপর বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রথম যেদিন আমি তোমার চোখে আমার জন্য উদ্বেগ দেখেছিলাম, সেদিনই বুঝেছিলাম এই মানুষটিকে বিশ্বাস করা যায়। আমার রাগ জেদ ছেড়ে আমি নিজেকে পরিবর্তন করে তোমাকে গভীর শ্রদ্ধায় আর নির্ভরতায় ভালোবেসেছি। তুমি আমার স্বামী, আমার শক্তি এবং আমার সবচেয়ে বড় সমর্থন। নদী আর আয়ান দুজন দুজনকে গভীর আবেগে কাছে টেনে নিল। আজকের রাতটা তাদের মধ্যে আর কোনো বাধা বা দ্বিধা থাকবে না। দুজন দুজনের ভালোবাসায় এক গভীরভাবে মত্ত হবে, একে অন্যতে ডুবে যাবে, আবিষ্কার করবে স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝখানে থাকা যে মধুময় মুহূর্তগুলো, সেই সুখগুলো যা আর কোথাও পাওয়া যায় না। তাদের সম্পর্ক বয়সের বাধা, সামাজিক চাপ, এমনকি ভয়ঙ্কর শত্রুদের আক্রমণ সব কিছু পেরিয়ে এক নতুন মজবুত ভিত্তি খুঁজে পেয়েছে। তারা একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি, আর অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।